সবাই শুনতে পাচ্ছ সাউন্ড? রিপ্লাই করবে প্লিজ। সবাই শুনতে পাচ্ছ সাউন্ড? একটু প্লিজ রিপ্লাই করবে। সবাই শুনতে পাচ্ছ? একটু প্লিজ রিপ্লাই করবে সকলে। সবাই শুনতে পাচ্ছ সাউন্ড? সবাই সাউন্ড শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই করবে সকলে প্লিজ। আচ্ছা ওকে, চলে এসছে, ঠিক আছে। অন্বেষা, আবিরা সুলতানা, মুনমুন খাতুন, অন্বেষা ভট্টাচার্য, ঠিক আছে। যারা যারা আছো তোমরা সবাই প্লিজ একটু আমাকে রিপ্লাই করে দেবে। আমার একটু আগে ক্লাস চলছিল আমার, ঠিক আছে। ইউটিউবে যার জন্য দেরি হলো তোমাদের, বাট তোমাদের আমি 1 ঘন্টায় ক্লাস নেব, ঠিক আছে। 11টা অবধি তোমাদের ক্লাস হবে। আচ্ছা, তো আগের দিন তোমাদের অবশ্যই তোমরা ভিডিওটা পেয়ে গেছো। আগের দিন ক্লাসে তোমরা হয়তো দেখতে পাচ্ছিলে না লাইভ, বাট ভিডিওটা তোমরা সবাই পেয়ে গেছো দেখতে। প্লিজ আমাকে একটু রিপ্লাই করবে। সবাইকে তোমরা ভিডিওটা দেখতে পেয়ে গেছিলে? আগের দিনের ভিডিওটা সবাই পেয়েছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সবাই আগের দিনের ভিডিওটা পেয়ে গেছো। ওকে, খুব ভালো কথা। তাহলে আগের দিনের ভিডিওটা তোমরা যখন পেয়ে গেছো, তার মানে তোমরা সেন্ট্রাল আইডিয়াটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কি করে ইনফরমেশন বের করতে হয় সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা একটা প্র্যাকটিসের মতো একটা ক্লাস হবে, ঠিক আছে। বেশিক্ষণ 1 ঘন্টাই আমরা করবো, এবং তারপরে তোমাদেরকে আমি ইনফ্লুয়েন্স কি করে বার করতে হয় সেইটা তোমাদেরকে শিখিয়ে দেবো, যদিও আগের দিন হয়েছে আমাদের সেটা। চলো, ওয়েট। চলো, আগের দিন এগুলো তোমরা করেছো। আজকে আমরা শুরু করব হচ্ছে ইনফ্লুয়েন্স কি করে বার করতে হয়। প্রথমে বলি ইনফ্লুয়েন্স কি জিনিস এবং কি করে বুঝবো যে আমাদেরকে ইনফ্লুয়েন্স থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। পাওনি, কালকের ক্লাসটা পাইনি, ঠিক আছে। একবার সাপোর্টে ফোন করে নেবে, ঠিক আছে। আমার নাম বলবে, বলবে যে আপনারা যতই যা খুশি বলুন, সাপোর্টে তাড়াতাড়ি করে আমাদের ক্লাসটা করে দিন, ঠিক আছে। শুধু তো স্যার কি বলবে, অপূর্ব স্যার পুরো 1 ঘন্টার বেশি ক্লাস নিয়েছে, ওই ক্লাসটা আমাদের পিআইডিতে আসা চাই, মানে আমাদের ব্যাচে আসা চাই। ব্যাচের নাম বলবে, কবে ভর্তি হয়েছিল সেটা বলবে সাপোর্টে, ওরা তোমাদেরকে অ্যালাইন করে দেবে, ঠিক আছে। তো সুদীপ্ত স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে, বা শুভদীপ স্যারকে বলবে। তোমাদের যারা যারা দেখতে পাচ্ছ না বা ক্লাসটা আগের দিনের, তারা অবশ্যই সাপোর্টে বারংবার ফোন করতে হবে, এতবার ফোন করতে হবে যেন তারা বাড়িয়ে যেতে না পারে, ঠিক আছে। চলো শুরু করে দিই। তো এবারে আসছি নেক্সট। ফোনের পর ফোন, সাপোর্টে কল করেছিলাম, আরো করে যেতে হবে, করেই যেতে হবে, যতক্ষণ না সলভ হবে তো করেই যেতে হবে, যেন ওদের আর মানে কাজই না করতে পারে জীবনে, ঠিক আছে। এমন ভাবে নিষ্ঠুর হয়ে যেতে হবে একটু তোমাদেরকে। আমরাও নিষ্ঠুর হয়ে যাচ্ছি সাপোর্টের প্রতি, তোমরাও নিষ্ঠুর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট। এবার আসছি রিডিং স্কিল। আজকে আমরা পড়বো হচ্ছে মেকিং ইনফারেন্সেস। প্রথমে বলি ইনফারেন্স কি জিনিস। দেখো ভাই, আমি যখন সাপোজ একটা প্যাসেজ তোমাকে দেয়া হয়েছে, সেই প্যাসেজটার সাবজেক্ট ধরো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা লোক প্যাসেজ লিখেছে, তো ওটা বিষয়। ভাই তুই কি বিষয় লিখেছিস প্যাসেজ? ভাই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখেছি। ওটা হচ্ছে তোমার প্যাসেজের সাবজেক্ট, টপিক। এবারে গ্লোবাল ওয়ার্মিং অথার কেন লিখেছে? গ্লোবাল ওয়ার্মিং এই জন্য লিখেছে যাতে সে দেখাতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের কি কি ক্ষতি হচ্ছে, ঠিক। তাহলে এইটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, কারণ এটাই তো মেইন আইডিয়া। ভাই কি জন্য গ্লোবাল ওয়ার্মিং জানাতে যাচ্ছি আমি? কি খেয়ে দে কাজ নেই? তাহলে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এই জন্য জানাচ্ছি যাতে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট গুলো লোকে জানতে পারে। হলো নেক্সট। এবারে ভেতরে অন্তর্নিহিত অর্থ কি, কেন লিখলেন অথার? অথারের মনের ভেতরের ইচ্ছেটা কি? ইচ্ছেটা হয়তো সবার তাই ইচ্ছে ভাই, পরিবেশকে ঠিক মতো করে রাখবো, একটুতে ঠান্ডা ঠান্ডা হয়, এত বেশি ঠান্ডা যে পড়লো এটা যাতে না হয়, এত বেশি গরম যে পড়ছে, এত বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষাকালে, এটা যাতে না হয়, লোকজন যাতে সুস্থ থাকতে পারে, তার জন্য এনভায়রনমেন্টকে আমাকে ঠিকঠাক রাখতে হবে, গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে। এইটা হচ্ছে আমার মোটো, অর্থাৎ এটা হয়ে গেল আমার ইন্টারনাল মিনিং, অর্থাৎ ইনফ্লুয়েন্স। তাহলে ব্যাপারটা দেখো, যখন কোনো অথার কোনো গল্প বা প্যাসেজ লিখছে, যেটার ওপর লিখছে সেটা সাবজেক্ট, যেটার জন্য লিখছে সেটা সেন্ট্রাল আইডিয়া, আর তার মধ্য দিয়ে যে বার্তাটা তিনি পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন, ওটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স। তো আজকে আমরা কি করে ইনফ্লুয়েন্স, সঠিক ইনফ্লুয়েন্স বার করতে হয় সেটা আজকে আমরা জানবো। প্রথমে আমরা দেখব সামটাইমস হোয়েন ইউ আর রিডিং ইউ মাস্ট গো বিয়ন্ড দ্য প্রিন্টেড ওয়ার্ড অন দ্য পেজ। মানে বলতে চাইছে যখন কোনো একটা প্যাসেজ বা গল্প তুমি পড়ছো, বলছে রেকর্ডেড থাকবে কিনা কোনো ইনফরমেশন নেই এই রিলেটেড। এরপরে জগন্নাথ আরেকবার ফোন করবে, যখন এইগুলো কথা বলবে রেকর্ড করে নেবে, রেকর্ড করে নিয়ে আমাদেরকে পাঠাবে।
সুদীপ্ত স্যার আমি আজকে আমারও ফোন নাম্বার দিয়ে দেবো, ওই সাপোর্টে যা কথা হবে ওরা যা বলবে ওটাকে রেকর্ড করে নিয়ে আমাকে পাঠিয়ে দেবে বা সুদীপ স্যারকে পাঠিয়ে দেবে। ওই ক্লাসটা আগের দিন লাগবে তোমাদের, ওই ক্লাসটা যদি না হয় আগামী দিনে যা ক্লাস করাবো আমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আমি তাও চেষ্টা করছি আজকে ইনফ্লুয়েন্সটা তোমাদেরকে শেষ করিয়ে দেওয়ার। চলো এবারে আসছি নেক্সট। তাহলে আমরা এখানে সামটাইমস হোয়েন ইউ আর রিডিং ইউ মাস্ট গো বিয়ন্ড দ্য ওয়ার্ড অফ দ্য পেজ, মানে আমরা যেটা পড়ছি আর কি শুধু সেটা নিয়ে ভাবলে হবে না, তাহলে ভেতরটাকেও চিনতে হবে। মানে ধরো আমি তোমাকে একটা কথা বললাম, ভাই প্রচুর গরম পড়েছে ভাই, এত গরমে পারা যাচ্ছে না, এই যে আমি কথাটা বললাম এটার ইন্টারনাল মিনিং কি? এটার ইন্টারনাল মিনিং হচ্ছে ভাই আমাকে শান্তি দে একটু, ভাই একটু ঠান্ডা জায়গায় ঘুরতে নিয়ে চ, বা কিছু একটা উপায় বল যাতে এই গরমটা কমাতে পারি, তাই তো? তো আমাদের এই যে মনের যে ইচ্ছে, মনের যে ভেতরের জিনিসটা, ওইটাই হচ্ছে ইনফ্লুয়েন্স। এটা আমরা কি করে বুঝতে পারি? দেখো এটা হিন্টেড করা থাকে, হিন্টেড মানে ইনডিরেক্টলি বলা থাকে তোমাকে, তোমাকে না বের করতে হবে, লুকোনো থাকে প্যাসেজের ভিতরে, লাইকলি টু বি ট্রু, এবং সেটা খুবই সত্যি কথা বলা থাকে, এবং সেটা আমরা তাই করি, এটা সত্যি আমাদের মনে খুব থাকে ওটা। নেক্সট হচ্ছে গিভেন দ্য সেট অফ ফ্যাক্টস, অবশ্যই সেটা ফ্যাক্ট দ্বারা কিন্তু ব্যাকিং হতে হবে। মানে তোমার যে ইনফ্লুয়েন্স বা তুমি যে বলছো যে হ্যাঁ এই অথারের ইনফ্লুয়েন্স বা ইন্টারনাল মিনিং হচ্ছে এটাই, তার পিছনে কিন্তু তোমাকে লজিক দিতে হবে, এভিডেন্স দিতে হবে ঠিকঠাক, যাতে তুমি সেটাকে ব্যাকিং করতে পারো। নেক্সট এবার আসছে ইনফ্লুয়েন্সেস ক্যান অনলি বি মেড হোয়েন দেয়ার আর ফ্যাক্টস টু ব্যাক দেম। তাহলে কি হলো? ইনফ্লুয়েন্স তখনই বানানো যেতে পারে যদি তার পিছনে কোনো ফ্যাক্ট কে দিয়ে আমি সাপোর্ট দিই, তবেই একমাত্র ইনফ্লুয়েন্সটা দেওয়া যেতে পারে। ওকে, চলো নেক্সট এক্সাম্পল। কিরকম এক্সাম্পল? দেখো আমি একটা কথা লিখেছি, ছোট প্যাসেজ ভাই, এই প্যাসেজ মানে কি একটা লাইন লিখেছি, আমি তোমাকে এরপরে জিজ্ঞাসা করবো প্রশ্নের উপরে। বলছে দা ওল্ড ম্যান স্ট্যাগার্ড অ্যালং, স্ট্যাগার্ড মানে এইভাবে হাঁটছে, এইভাবে হাঁটছে, ঠিক আছে? স্ট্যাগার্ড অ্যালং দা সাইড ওয়াক, সাইড ওয়াক মানে ফুটপাথের উপর দিয়ে হাঁটছে, ঠিক আছে, বা রাস্তার পাশ দিয়ে। হিজ টর্ন, টর্ন মানে কি? ছেঁড়া, জামাটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, ছিঁড়ে গেছে। গ্রে, গ্রে মানে ধূসর। কোট ফ্ল্যাপিং ইন দা উইন্ড, ফ্ল্যাপিং মানে ফতফত ফতফত করছে, ছিঁড়ে গেছে ধরো জামাটা একবারে ফতফত ফতফত করছে, আর গ্রে পুরো জামা, এরকম সাদা নয়, গ্রে জামা, আর লোকটা এইভাবে হাঁটছে, এইভাবে স্ট্যাগার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এবারে দেখো তোমার যদি কারোর যদি মনে হয় যে লোকটা হয়তো মদ খেয়ে আছে, তাহলে সেটা একটা ভুল ইনফ্লুয়েন্স, কারণ আমার ইনফ্লুয়েন্সকে সবসময় লাগবে ব্যাকিং। এখানে কোথাও লেখা আছে যে লোকটা নেশাগ্রস্ত বা ইনটক্সিকেটেড বা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারণ যখন কেউ নেশা করে ফেলে তখন সে স্ট্যাগারিং করে না, স্ট্যাগারিং করে না, ওটাকে কি বলে? ওটাকে আমরা বলি স্ট্রোল, STROL, স্ট্রোল। স্ট্রোল হচ্ছে মদ খেয়ে হাঁটা। যাই হোক এগুলো তোমার দরকার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্ট্যাগার্ড মানে হচ্ছে তখন হয় যখন কেউ আহত, যখন কেউ অসুস্থ, হাঁটতে চলতে পারছে না, ব্যালেন্সটা কমে গেছে বডির, তখন হচ্ছে স্ট্যাগার্ড অ্যালং বলি আমরা। তো এটাকে ড্রাঙ্ক বলা যাবে না, বাট রিয়েলি দ্য ফ্যাক্টস ডোন্ট সাস্টেইন মানে কি সাবস্ট্যান্সিয়েট, কথার অর্থ হচ্ছে মানে অতটা আমার কাছে এভিডেন্স নাই এটা বলার জন্য এই ড্রাঙ্ক ও যে মদ খেয়েছে, তাহলে দ্যাট উড বি এ গেস, এটা গেস হতে পারে কিন্তু ইনফ্লুয়েন্স নয়। তো ইট কুড বি দ্যাট দ্য ম্যান হ্যাজ বিন মার্কড, হতে পারে যে মানুষটাকে মারা হয়েছে, মার্কড মানে হচ্ছে যখন গুন্ডারা মিলে মেরে দেয় কাউকে, মানে মারধর করেছে আর কি, মার্কড হতে পারে। দ্যাট হি ইজ সিক, সে অসুস্থ হতে পারে। অর যেহেতু তিনি একজন দ্য ওল্ড ম্যান বলেছি, তাহলে কি হতে পারে? বয়সের জন্য, সে বয়সের কারণে তিনি স্ট্যাগার্ড করতে পারেন। তো আমরা যখন কোনো কনক্লুশন বা ইনফ্লুয়েন্স টানবো কোথাও থেকে, তার পিছনে আমাকে তার ব্যাকিং দিতে হবে। মানে আমি যদি বলি ওল্ড ম্যানটা তো অসুস্থ, কি করে বুঝলে অসুস্থ? আরে ভাই ওল্ড ম্যান বলেছে, তো আমার কাছে একটা লজিক আছে যে হ্যাঁ এই একটা অসুস্থ হতে পারে, হতে পারে যে তিনি আহত, যে হি সিক বা অসুস্থ, বা সে ইনজিওর্ড হয়ে গেছে, বা তাকে মেরেছে ধরো কেউ, এটাও হতে পারে। তো আমি কখনোই না নেগেটিভ সাইডটা ধরতে যাবো না, কখনোই নেগেটিভ সাইড, মানে মন থেকে কখনো কিছু ভাবা যাবে না। প্যাসেজ যখন দেবে, কনটেক্সট যেটা দিয়েছে, প্যাসেজ মানে কনটেক্সট, এই কনটেক্সটের বাইরে আমি যেতে পারবো না, অর্থাৎ আমাদেরকে হতে হবে কনটেক্সচুয়াল, এইটা হতে হবে আমাদেরকে। যে কোনো রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে সেন্ট্রাল আইডিয়া ইনফরমেশন বের করা বা এই ধরনের ইনফ্লুয়েন্স বা কনক্লুশন বের করার ক্ষেত্রে, বা সঠিক টাইটেল, সঠিক থিম, বা তারপর হচ্ছে সঠিক সাবজেক্ট কে আমরা চিহ্নিত করার জন্য সবসময় আমাদেরকে যেটা করতে হবে, হতে হবে, সেটা হচ্ছে কনটেক্সচুয়াল। এবারে কনটেক্সচুয়াল হওয়া, হ্যাঁ পুয়ার ম্যান হতে পারে, হয়তো গরিব, কিন্তু গরিবের সাথে স্ট্যাগারিং তো যাচ্ছে না, তার টাকা কম থাকলে কেউ ঘুরিয়ে ঘুরিয়ে কেন হাঁটবে, রাইট? তো আমাকে সঠিক লজিকটা আনতে হবে, বুঝতে পেরেছো অর্ণবী? এবারে দেখো আমি যদি কনটেক্সচুয়াল হতে চাই, মানে কনটেক্সচুয়াল মানে আমি কি রকম হতে বলছি, তাহলে এটার একটা ছোট্ট তোমাদেরকে একটা কোশ্চেন করব, এই কোশ্চেনটা করলে তোমরা বুঝতে পারবে কনটেক্সচুয়াল হওয়া মানেটা কি। তোমরা যদি বলো হ্যাঁ স্যার বলেন, কোশ্চেনটা করেন,
আমরা মন দিয়ে শুনে উত্তর করব, তাহলে আমি তোমাদেরকে বলবো। বলো, আমি তোমাদের রেসপন্স দেখতে চাই। সবাই রেডি? বলবো। আমি কিন্তু একবারই বলবো, দুবার বললে খেলাটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। একবারই বলবো, মন দিয়ে শুনবে, ঠিক আছে? চলো। একটি মেয়ে, ভালো করে মন দিয়ে শুনবে, একটি মেয়ে নিজের মায়ের ফিউনারেল পার্টি, মানে খ্রিস্টানদের শ্রাদ্ধের পার্টি হয়, ঠিক আছে? ফিউনারেল পার্টিতে কাজের মধ্যেই ছিল, কিন্তু একটি ছেলেকে দেখে ভালো লেগে গেল। ছেলেটিকে ভালো লাগাতে সে অনেকবারই চেষ্টা করলো ছেলেটার সাথে আলাপ করার, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে এত কাজ, সে কোনো রকম কোনো টাইমই পেল না ছেলেটার সাথে দেখা করার। এর ফলে তারপরে যখন সবাই চলে গেল, তারপরে সে ছেলেটির খোঁজ করতে লাগলো। পেল না প্রথম দিন, দ্বিতীয় দিনও পেল না, তৃতীয় দিনও পেল না, চতুর্থ দিনও পেল না, 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ কাটার পর অসহায় হয়ে সে নিজের দিদির কাছে গিয়ে সাহায্য চাইল, যে দিদি, এরকম একটা ছেলেকে আমার ভালো লেগে গেছে, আমার ওকে খুঁজে পাচ্ছি না, তুই আমাকে হেল্প করবি? দিদি বললো, হ্যাঁ করবো। দিদি আর ও মিলে খুঁজতে আরম্ভ করলো, তবুও কোনো খবর পাওয়া গেল না। 1 সপ্তাহ হয়ে গেল খোঁজা। তারপরে হুট করে একদিন এই যে মেয়েটি তার দিদিকে, যার কাছে সাহায্য চেয়েছিল, তাকে খুন করে দিল, মার্ডার। আমার প্রশ্ন হচ্ছে যে এই খুনের পিছনে মোটিভেশনটা কি? কি কারণে সে তার দিদিকে খুন করতে গেল? চটপট করে বলতে হবে আনসার। উত্তর গল্পের মধ্য থেকে দিতে হবে। বলো, কেন দিদিকে মারলো? অনেকেরই মনে হচ্ছে যে হয়তো ওই দিদির সাথে ওই ছেলেটির কোনো অ্যাফেয়ার শুরু হয়ে গেছিল খুঁজতে খুঁজতে, দিদি তাকে বলেনি, মানে ধরা পড়ে গেছে, মেরে দিয়েছে। অনেকের মাথায় এটা আসছে, কার কার মাথায় এটা এসছে? সুভাষগিরি বলছে দিদির পছন্দ ছিল, দেখো বেশিরভাগ লোকজন এটাই ভাববে, কিন্তু এটা কনটেক্সটের মধ্যে নেই, কোথাও লেখা নেই এখানে যে দিদির ওই ছেলেটিকে ভালো লেগেছিল, কোথাও লেখা নেই। ছেলেটিরও তার দিদিকে ভালো লেগেছিল, কোথাও লেখা নেই। তাহলে কনটেক্সটের মধ্য দিয়ে করতে হবে। দেখো, ওর মায়ের শ্রাদ্ধের পার্টি, ওর মায়ের শ্রাদ্ধের পার্টিতে যে লোকটি এসেছে বা যে লোকগুলো এসেছে, তারা সবাই ফ্যামিলির চেনা বা ফ্যামিলির কাছাকাছি, তবেই তারা আসে। তাহলে তার ফ্যামিলিতে যদি আরেকজন মারা যায়, তাহলে আবার ছেলেটি আসবে, যার জন্য সে তার দিদিকে মেরেছিল। এটার পিছনে অনেকেই ভাববে তাহলে তো সাইকো। এবার তুমি এই জিনিসটাই পুলিশদেরকে বোঝাও, কারণ পুলিশদের ইন্টারভিউতে এই কোশ্চেনটা করা হয়। এটা ক্রিমিনালকে আইডেন্টিফাই করার কতটা তোমার মাইন্ড রেডি, ক্রিমিনালকে আইডেন্টিফাই করা বা ক্রাইমকে আইডেন্টিফাই করার, ক্রাইমের মোটিভেশনকে আইডেন্টিফাই করার, এই কোশ্চেন দিয়ে উত্তর হয়। উত্তরটা আশা করি ভালো লেগেছে। তার মানে কি, এখানে হতেই পারে তোমার অদ্ভুত লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি এখানে কনটেক্সট অনুযায়ী কনক্লুশন বার করলাম। আমি আগে থেকে ভাববই না যে দিদির সাথে ওই ছেলেটির অ্যাফেয়ার ছিল। যতটুকু বলা হয়েছে, শ্রাদ্ধ বাড়িতে ছেলেটি এসেছিল মানে আরেকজনের শ্রাদ্ধ হলে আবার ছেলেটি আসবে, এভাবেই সে ছেলেটিকে খুঁজে পাবে। অনেকে আছে যারা এই কোশ্চেনের আমি যেরকম ভাবে উত্তর করলাম ওটাই তোমরা ভেবেছিলে, ওয়েল অ্যান্ড গুড, খুব সুন্দর। আর যারা ভাবলে না, যারা ভাবছো যে হ্যাঁ দিদির সাথে তো অ্যাফেয়ার ছিল, তাহলে তারা কনটেক্সট থেকে বেরিয়ে যাচ্ছ, কনটেক্সট থেকে বেরিয়ে গেলে হবে না। ক্লিয়ার হয়েছে? আর একবার বোঝান, বুঝতে পারলাম না। ছেলেটির সাথে ওর দিদির কোন রকম কোনো অ্যাফেয়ারের গল্প আছে? এই গল্পের মধ্যে কি আমি বলেছি যে মেয়েটির দিদিরও ওই ছেলেটিকে ভালো লেগেছিল? গল্পের মধ্যে বলা নেই। না ছেলেটির তার দিদিকে ভালো লেগেছিল, গল্পের মধ্যে বলা নেই। গল্পের মধ্যে যতটুকু বলা আছে সেটা হচ্ছে যে মেয়েটির মায়ের শ্রাদ্ধের পার্টিতে ছেলেটি এসেছিল, তার মানে ও একটা ফ্যামিলির চেনাশোনা বা ফ্যামিলির কাছাকাছি কেউ একটা লোক, আত্মীয়। তাহলে তার বাড়িতে যদি আবার কেউ মারা যায়, তাহলে ওই ছেলেটি আবার আসবে, আবার দেখা করতে পারবে। এটা হচ্ছে মোটিভেশন। ক্লিয়ার হয়েছে অর্ণবী? দিদিকে মারলো কেন? মানে দিদিকে মারলো তাই জন্য তো আবার শ্রাদ্ধ বাড়ি হবে, আবার তো ছেলেটা আসবে। এখানে মেয়েটির অবজেক্টিভ কি, লক্ষ্য কি? ছেলেটির সাথে দেখা করা, তার জন্য সে নিজের দিদিকে মেরেছে, যাতে আবার দেখা হতে পারে। এটা ছাড়া আর কোনো মোটিভেশন এই কনটেক্সট থেকে পাওয়া যাচ্ছে না। তো যতটুকু কনটেক্সট ততটুকু ওর মধ্যে থেকেই আনসারটা বের করা হলো। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাকে বলে কনটেক্সচুয়াল হওয়া। ক্লিয়ার? চলো, যতটুকু কনটেক্সট থাকবে ততটুকুর মধ্যেই ভাবতে হবে, তার বাইরে আমরা ভাববো না। চলো, এবারে এই যে আমরা ইনফ্লুয়েন্স, যেটা অন্তর্নিহিত অর্থ বার করা, ঠিক আছে, এটাকেই বলছি ইনফ্লুয়েন্স বার করা অ্যাকচুয়ালি, যেটা তোমরা এখন আমি তোমাদেরকে শেখালাম। কি করে বুঝবো স্যার যে আমাকে ইনফ্লুয়েন্সই চেয়েছে? কি করে বুঝবো? আমাকে কি একদম বলবে এই ইনফ্লুয়েন্স বলে দেখাও? আরে অত সহজ নয়। মানে এতটা তো ডিরেক্টলি তো নাও বলবে না স্যার, মানে অ্যাটলিস্ট তো ভাই
রেলের পরীক্ষা, সেকশন অফিসারের পরীক্ষা, একটু তো ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন তো দেবেই। হ্যাঁ, কিন্তু আমি আছি তো, চাপ নিচ্ছ কেন? দেখো ব্যাপারটা তুমি কি করে বুঝবে যে তোমাকে ইনফ্লুয়েন্স চেয়েছে? দেখো, তুমি সবসময় মাথায় রাখবে যে যখনই তুমি ইনফ্লুয়েন্স বার করতে চাইবে, তখন সবসময় থিঙ্ক অ্যাবাউট অল দ্য আইডিয়াস দ্যাট আর প্রেজেন্টেড, যেটা আমি এখনই বললাম, যে এই যে শ্রাদ্ধ বাড়ি ঘটনাটা যে তোমাকে বললাম দিদি বোনের, এইটার ভেতরে যতগুলো পয়েন্ট ছিল শুধু তার মধ্যে দিয়েই ভাবতে হবে, তার বাইরে ভাবলে হবে না। যতগুলো পয়েন্টস তুমি পাচ্ছ, আইডিয়াস পাচ্ছ, তোমাকে সামনে আনতে হবে কোনো প্যাসেজ পড়ে। থিঙ্ক অ্যাবাউট দ্য সাজেস্টেড অর ইমপ্লাইড মিনিং অফ দ্য ওয়ার্ডস, যেগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে সেগুলো ইন্টারনাল মিনিং বোঝার চেষ্টা করো। এই যখনই আমি প্রথমে বলেছিলাম যে মায়ের শ্রাদ্ধের বা ফিউনারাল পার্টিতে ছেলেটা এসেছিল, তখনই তোমার মাথায় ওটা সেট হয়ে যাওয়া উচিত যে আমি এর বাইরে বেরোবোই না, আমি এর বাইরে বেরোবোই না। ওই মেয়েটার তো ইচ্ছা ছেলেটার সাথে দেখা করার, ওর জন্য যা খুশি তাই করবে। তাহলে একটাই লিঙ্ক আপ, সেটা কি? মায়ের শ্রাদ্ধ, মানে বাড়িতে কোনো পরিবারের লোকজনের শ্রাদ্ধ, সেটা হলে ছেলেটা আবার আসবে। তাহলে এই যে হচ্ছে কানেক্ট করা, এই কানেক্ট করাটা তোমাকে করতে হবে। সাজেস্টেড বা কোনো ইনডাইরেক্ট যদি আমাকে কোনো কথা বলে, তাহলে সেটাকে কানেক্ট করা শিখতে হবে। এনশিওর দে আর সাপোর্টেড বাই ফ্যাক্টস, অবশ্যই তুমি যাকে ইনফ্লুয়েন্স বলছো, এই যে আমি যেরকম একটা উত্তর দিলাম, এটার পিছনে ফ্যাক্টটা তো দিলাম তোমাদেরকে যে হ্যাঁ ভাই এর পিছনে ফ্যাক্ট আছে। কারণ একমাত্র শ্রাদ্ধের পার্টিতে যদি কাউকে খুঁজে না পাই, আবার যদি শ্রাদ্ধ হয় তবেই একমাত্র দেখা হতে পারে। কারণ ওখানে তো কোনো খোঁজ খবর নেই, কোনো খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না, কি করবে আর? এটাই একমাত্র উপায়, কনটেক্সট অনুযায়ী। তাহলে অবশ্যই কনটেক্সটের দ্বারা সাপোর্টেড হতে হবে তোমার ইনফ্লুয়েন্স। এবার আসছি যে কি করে বুঝবো যে আমাকে ইনফ্লুয়েন্সই জিজ্ঞাসা করেছে। তোমাকে যদি বলে যে ইমপ্লাইজ দ্যাট, হুইচ সেন্টেন্স ইমপ্লাইজ দ্যাট, which sentence or which part of the passage infers that, which might be described as, indicates that, seems to be, can assume that, suggest, probably, can conclude that, এইগুলো যখন আমাদের থাকবে কোয়েশ্চেনের মধ্যে, বুঝে নেব আমাকে ইনফ্লুয়েন্স জিজ্ঞাসা করেছে, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ জিজ্ঞাসা করেছে। হার সিস্টার ওয়াজ অ্যাফেয়ার উইথ দিস ম্যান, না রে ভাই শঙ্কর দেবনাথ, ওরকম আমি কোনো জিনিসই বলিনি। আমার গল্পের মধ্যে কি বলা আছে যে বড় দিদির সাথে ওই ছেলেটির অ্যাফেয়ার ছিল? বলা আছে কি? বলা নেই তো। তাহলে এটা আনসারটা ভুল। তোমার প্যাসেজ যেটা দেয়া হবে ওটাই তোমার বেদ বাক্য, ওর বাইরে ভাবা যাবে না। সে তুমি যতই মহান বড় আইনস্টাইন হয়ে যাও, বাহাদুর বেড়াল হয়ে যাও, তুমি যাই বুদ্ধি লাগাও, কিচ্ছু যায় আসে না। ওটা যদি কনটেক্সটের মধ্যে হয় তবেই ওটাকে ধরা হবে ঠিক, নয়তো বাদ। এই জন্যই আগের দিনে ক্লাসটা তোমরা পেয়ে গেলে আরো ভালো মতো করে পরিষ্কার হয় ব্যাপারটা। বুঝতে পেরেছো শঙ্কর দেবনাথ? ওটার জন্য খুন করেনি, যাতে ছেলেটা আবার ওর বাড়িতে আসে। কারণ দিদিকে মেরে দিলে দিদির শ্রাদ্ধ হবে, তো দিদির শ্রাদ্ধে তো ফিউনারাল পার্টি হবে একটা, ছেলেটা তো আবার আসবে। বুঝতে পেরেছো? ওই জন্যই দিদিকে মেরেছিল, অ্যাফেয়ার ছিল না। ওটা ভুলভাল, কনটেক্সটে নেই। যেটা কনটেক্সটে নেই সেটা ভুল। চলো এবারে আসছি নেক্সট। দেখো একটা প্যাসেজ দিয়েছি আমি, এই প্যাসেজটাতে প্রথমেই আমি তোমাদেরকে বলি, যখন এরকম প্যাসেজ দেওয়া কোশ্চেন পাবে, প্রথমে প্যাসেজ পড়বো না, প্রথমে প্যাসেজ পড়বো না, একদমই পড়বো না। সময় নষ্ট করে লাভ আছে? আমাকে তো কোশ্চেন আনসার করতে হয় ভাই, हमको तो मार्क्स उठाने से मतलब है। চলো নেক্সট, পরেরটা দেখো। কোশ্চেন আগে দেখবো, আগে কি বলেছে। দ্য রাইটার ইমপ্লাইজ দ্যাট মোস্ট ফার্ম অ্যানিমালস, যখন কোশ্চেন পড়বে তখন কোশ্চেনের মধ্যে থেকে কিওয়ার্ড ওঠাও। স্যার রাইটার ইমপ্লাইজ, দেখো ইমপ্লাইজ মানে তার মানে আমাকে কি দিয়েছে? ইনফারেন্স বেসড কোশ্চেন দেওয়া হয়েছে। তাহলে দ্যাট মোস্ট ফার্ম অ্যানিমালস, ফার্ম অ্যানিমালস মানে যারা আর কি চাষবাসে কাজে লাগে ওদেরকে ফার্ম অ্যানিমালস বলে। তাহলে মোস্ট ফার্ম অ্যানিমালস, তাহলে এই যে মোস্ট ফার্ম, বেশিরভাগ এই এগ্রিকালচারাল যে অ্যানিমাল গুলো হয়, গরু ছাগল ষাঁড় গাধা, এগুলো যেগুলো হয়, তো তাদের ব্যাপারে কি ইমপ্লাই করেছেন রাইটার। তো আমি প্যাসেজের ভেতরে কি খুঁজবো বলতো? ওই যে বললাম যে ফিউনারেল পার্টি বলেছি, যখন ফিউনারেল পার্টিতেই থাকতে হবে মাথাটা, ঠিক আছে? ফিউনারেল পার্টিটাই থাকতে হবে ওখানে। ওই রকমই আমি যখন কোশ্চেন পেলাম মোস্ট ফার্ম অ্যানিমাল, আমার মাথাটা কোথায় আটকাবে? আমার মাথাটা আটকে থাকবে এর মধ্যে, আটকে থাকবে। এবারে দেখো তোমার কোশ্চেন আনসার হবে না মানে, দেখবে এর মধ্যেই আটকে থাকবো, বেরোবোই না এখান থেকে। যা কনটেক্সটে দেবে তাই তাই আনসার। চলো মোস্ট ফার্ম অ্যানিমালস বলো। দেখো অফ অল ফার্ম অ্যানিমালস, ফার্ম অ্যানিমালস পেয়েছি। এ পারসন মাইট ওন, একজন পারসন ওন করতে পারে মানে নিতে পারে, রাখতে পারে। কাকে রাখতে পারে? দ্য গোট ইজ দ্য বেস্ট পার্সোনাল পেট ফর ওয়ান থিং, কিসের জন্য? ইউ ক্যান কিপ ইট ফর এ লঙ্গার টাইম দেন আদার ফার্ম অ্যানিমালস। ইনডাইরেক্ট মিনিং এখানে বলেছে কেউ যদি রাখতে চায় পেট, তাহলে রাখতে পারে ছাগল,
কারণ ছাগল অন্যান্য ফার্ম অ্যানিমালদের থেকে অনেক দিন বেশি তোমার সাথে থাকবে। তার মানে গোট তো একটা প্রাণী, আর বাদ বাকি ফার্ম অ্যানিমালসরা অনেক, তাহলে এটা মোস্ট ফার্ম অ্যানিমালসরা কি করে, তার মানে স্যার মোস্ট ফার্ম অ্যানিমালসরা তার মানে বড় হলে আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু গোট আমার সাথে থাকবে। তাহলে আমি বুঝে গেলাম এখানে মোস্ট ফার্ম অ্যানিমালস এর ব্যাপারে তিনি কি বলতে চাইছেন। মোস্ট ফার্ম অ্যানিমালস এর ক্ষেত্রে তিনি বলতে চাইছেন যে বিকাম ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ দে গ্রো ওল্ডার। আনসার হয়ে যাবে সি। কেন? তার কারণটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হলে তো আমাকে একা ছেড়ে চলে যাবে ভাই, আর তো লাগবে না। মালিক ভাই তুমি আমাকে ঘাস খাইয়েছো, এবার আমি নিজেই ঘাস খেতে পারি, আমি এখন ওখানে গিয়ে ঘাস খাবো। গরু, ষাঁড় এরা বড় হলে আর মালিককে দেখে না, কিন্তু ছাগল যতই বড় হয়ে যাক ও জীবনে তোমার সাথে মানে তোমাকে ছেড়ে কোথাও যাবে না, জীবনে যাবে না। এটাই হচ্ছে ছাগল। তার মানে কি মোস্ট ফার্ম অ্যানিমালস যখন আমাকে বলে দিল, তার মানে আমি বুঝে গেলাম অন্যান্য অ্যানিমালসদের ব্যাপারে বলছে। অন্যান্য অ্যানিমালসরা থাকে না মানে কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। হয়ে গেল আনসার। হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসগুলো পেয়ে যাবে। সাপোর্টে ফোন করে বলো যে ওই ক্লাসটা আমাদের চাই, না হলে সমস্যা হবে আপনাদের, বলবে এভাবে। আর যদি ওরা বলে যে না পাবে না, যা যা বলছে ভুলভাল আমাকে রেকর্ড করে আমাকে পাঠাবে, তারপর আমি দেখে নিচ্ছি। শুধু তো স্যারকেই বলবে। চলো ঠিক আছে, ওরা সাপোর্টের কাজ সাপোর্টই করবে। চলো এবার চলে আসি নেক্সট 2 নম্বর। দ্য অ্যাবভ প্যারাগ্রাফ সাজেস্ট দ্যাট গোটস আর। সাজেস্ট কি করছে? এই যে একটু আগে বললাম সাজেস্ট মানে কি, সাজেস্ট করে মানে আমাকে দিয়েছে ইনফারেন্স, আমাকে দিয়েছে ইনফারেন্স, ইনফারেন্স নয় ইনফারেন্স। ইনফারেন্স মানে অন্তর্নিহিত অর্থ। কি দিয়েছে? গোটস আর স্টাবর্ন, পেশেন্ট, কিউরিয়াস, ইন্টেলিজেন্ট। দেখো ভাই এগুলো প্রশ্নের ক্ষেত্রে আমি না অপশন গুলোকে একটু ভালো করে চোখে দেখে নিলাম। চোখে ফিট করে নাও, ফিট করো চোখে। ওই যে শ্রাদ্ধ বাড়িটুকুই ফিট আছে মাথার ভিতরে। যদি ওই দিদিকে মারে তো ওই শ্রাদ্ধ বাড়িতে আসবে বলেই মারবে। শ্রাদ্ধ বাড়ি ওই জিনিসটা লক করে নাও মাথায়। এগুলোকে লক করো, লক করো, লক করো, লক করো, লক করে নিলাম, ব্যাস এবার পিছনে যাই। ফটোজেনিক মেমোরি ভাই, ফটোজেনিক মেমোরি। এখানে কোনো নলেজ লাগবে না তোমার, গ্রামার ফামার এসব লাগবে না, অবজারভেশন। চোখ যার ভালো সে পারবে। চলো অনেকগুলো শব্দ পড়েছি, স্টাবর্ন, কিউরিয়াস, হ্যান ত্যান এসব পেয়েছি। দেখো তো কি আছে। কি কি বলেছে ভালো করে দেখো, কি কি বলেছে আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। স্টাবর্ন মানে জেদি, পেশেন্ট মানে ধৈর্যশীল, কিউরিয়াস মানে কৌতূহলী, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। চলো দেখি কি বলেছে। দেখো, she will not lose her love of adventure or her sense of humor. Goats, sense of humor মানে ইন্টেলিজেন্ট, সেন্স অফ হিউমার মানে মজাদার, মজা করে খুব। গোটস নোজ ওভার এভরিথিং। নোজ ওভার মানে কি? নাক গলানো। এই আমার ব্যাপারে নাক গলাবেন না, আমার পার্সোনাল ব্যাপার, নাক গলাচ্ছেন কেন? তার মানে আমি কেন নাক গলাচ্ছি? নাক কারা গলায় ভাই? নাক অন্যের ব্যাপারে নাক কারা গলায়? যাদের কৌতূহল থাকে। কৌতূহল থাকলেই নাক গলায়। তাহলে কোনটা আনসার হবে দেখি ভাই, চটপট করে বলে দাও তো দেখি কোনটা হবে। সি। ওই যে বললাম ডিরেক্টলি তোমাকে বলবে না, কিন্তু তুমি পড়ে বুঝে গেলে যে হ্যাঁ ভাই তো নাক গলাচ্ছে, তাহলে কিউরিয়াস, কৌতূহলী, আনসার হয়ে গেল। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? পাশে বাড়ি কাকিমা, একদমই তাই। পাশে বাড়ি কাকিমা কিউরিয়াস খুব। আমরা চাকরি বাকরি পেলে পুজো টুজো করবে মনে হয়, যখন চাকরি বাকরি পাবে তখন পাশে বাড়ি কাকিমাকে বললাম কাকিমা চলুন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, ঠিক আছে? পুজোর ফুলটা একটু প্রসাদ টোসাদ একটু চারিদিকে একটু বিতরণ করে দেবেন। আপনি আমার জন্য এত চিন্তা ভাবনা করেছে, মাথা কথা খাটিয়েছে ভাই, জীবনে এত কাজ কাম নাই জীবনে। চলো নেক্সট 3 নম্বর। এবার আসছি পরেরটা। অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ দ্য আইডিয়া দ্যাট গোটস ক্যান ইট টিন ক্যানস। কি বলছে? হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্যারাগ্রাফ বলছে, প্যারাগ্রাফের অনুযায়ী যে আইডিয়াটা এখানে বলা হয়েছে, কি আইডিয়া? গোট খেতে পারে নাকি টিন ক্যান। এটা কি একটা সত্যি কথা? ওয়াজ আর্গিউড মেনি ইয়ার্স, এটা আগে বলা হতো। ইজ আনট্রু, এটা কি মিথ্যে? ইজ সার্টেনলি পসিবল। দেখো ভাই আমি আবার বলছি, এখানে অনেকগুলো অপশন তো মনে হতে পারে স্যার একই রকম অপশন স্যার। আনট্রু মিথ্যে, আগে বলতো এখন বলে না, তো মিথ্যেই তো হয়ে গেল না। যেটা প্যাসেজে থাকবে ওইটাই আমরা করব। কি কি আছে? বেসড অন এ ফ্যাক্ট মানে ফ্যাকচুয়াল, এর প্রমাণ আছে। ফ্যাক্ট মানে কি? প্রমাণ আছে। ওয়াজ আর্গিউড, আগে বলা হতো এটা, সত্যি কি মিথ্যে এখনো কিছু বলেনি। ইজ আনট্রু, মিথ্যে বলছে এটা। আনসার্টেনলি পসিবল মানে সত্যিকারে পসিবল মানে সত্যি, এটা মিথ্যে। এটা বলছে আগে বলা হতো এখন বলা হয় না, এটা বলছে এর পিছনে এভিডেন্স আছে। দেখি কি আছে। এবার প্যাসেজে যাব আমরা, ঠিক আছে? চলো প্যাসেজে চলো, প্যাসেজে চলো। এই যে টিন ক্যান, যেটা যে ওই যে কোশ্চেনে যেটা পাবো ওইটাতে পুরো দাও এখানে।
একদম পিছন থেকে তীর বার করে মারো ওখানে, ওই যে জায়গাটাতে আছে, ওই যে পেয়ে গেছি, এখান থেকে আনসার হবে। চলো দেখি কি বলছে টিন ক্যান্স। বলছে দে ইট সো মেনি ডিফারেন্ট থিং, মানে তারা প্রচুর বিভিন্ন রকমের জিনিস খায়। ইট সো মেনি, দেখো ভাই একটা কথা বলি, তুমি এখন বলছো স্যার আমি কোথা থেকে পড়াটা শুরু করব বুঝতে পারছি না। আরে ভাই যেখানে তুমি টিন ক্যান পেয়ে গেলে, তারপরে তুমি দে ইট সো মেনি পড়ার দরকারটা কি ভাই? তো বুঝতেই পারছো ইট সো মেনি ডিফারেন্ট থিংস মানে ছাগল আলাদা আলাদা জিনিস খায়। তোমাকে পুরো সেন্টেন্স পড়ার দরকার নেই, তুমি দেখেই বুঝতে পারছো ইট সো মেনি ডিফারেন্ট থিংস মানে ছাগলের কথাই বলছে, যা পায় তাই খাই ওরা। এবার আসতে দেখো, পিপল লং এগো, অনেকদিন আগে, লং এগো মানে অনেকদিন আগে, ভাবতো থট দ্যাট গোটস এ টিন ক্যান্স। তাহলে কি এটা কি দেওয়া আছে? লং এগো থট, লং এগো থট, তার মানে আগে ভাবতো। তাহলে কোনটা আনসার হবে বলো? বলো কোনটা আনসার হবে? আগে ভাবতো, আগে ভাবতো, আগে ভাবতো, বলো। হ্যাঁ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ভেরি গুড, একদমই তাই, এই যে আনসার। কি কঠিন মনে হচ্ছে? বলো না, ইনফ্লুয়েন্স বের করা কঠিন মনে হচ্ছে? আর আগে মনে হতো কঠিন, স্যার বড় বড় প্যাসেজ, এত বড় বড় প্যাসেজ কি করে পড়ে শেষ করব, কি করে অ্যান্সার করব? প্যাসেজ পড়বো না, কোশ্চেন দেখবো, জানি যে কি খুঁজতে হবে, ওখানে গিয়ে খুঁজে নেব, আনসার চলে আসবে, আমাকে কোনো কষ্ট করতে হবে না, পুরো অটোমেটিক, পুরো অটোমেটিক। চলো দেখো, অটোমেটিক লেভেল করো, অটোমেটিকে যাবে পুরো। চলো নেক্সট, এবার দেখো আর একটা প্যাসেজ। এবার এটার মধ্যে আমরা কিছু ইনফরমেশন খুঁজে বার করার চেষ্টা করব, দেখি তোমাদের চোখ কতটা ভালো। চলো আমি কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, চোখ দেখাতে, চোখের পাওয়ার দেখবো আমি। এ ডায়েরি ইজ, আমি এখানে আমি খালি কি করব, অপশনগুলোকে আগে পড়ে নাও। এ রিপোর্ট অন ওয়ার্ল্ড ইভেন্টস, এ ডেইলি পার্সোনাল রেকর্ড, এ ডকুমেন্টারি। ভাই শিওর হবে না, কখনোই না দেখে শিওর হবে না, আগে প্যাসেজে যাও, দেখো ডায়েরি ইজ এ ডেইলি পার্সোনাল রেকর্ড, পেয়ে গেলাম প্রথম লাইনেই, তাহলে আনসার করে দিলাম অপশন নাম্বার বি। চলো পরেরটা, 2 নম্বর, দ্য মোস্ট ফেমাস ডায়েরি এভার রিটেন ইন ইংলিশ ওয়াজ কেপ্ট বাই। তাহলে কি হচ্ছে মোস্ট ফেমাস ডায়েরি কার? তাহলে আমি কি খুঁজবো প্যাসেজের মধ্যে? এইটা খুঁজবো, দ্য মোস্ট ফেমাস ডায়েরি এভার রিটেন ইন ইংলিশ। ইংলিশে লেখা মোস্ট ফেমাস ডায়েরি কার আছে, আমি আগে এইটা খুঁজবো। মোস্ট ফেমাস ডায়েরি কোথায়? মোস্ট ফেমাস ডায়েরি কোথায় লেখা আছে? মোস্ট ফেমাস ডায়েরি, মোস্ট ফেমাস ডায়েরি, মোস্ট ফেমাস ডায়েরি, মোস্ট ফেমাস ডায়েরি, মোস্ট ফেমাস, মোস্ট ফেমাস, কোথাও পাওয়া যাচ্ছে না মোস্ট ফেমাস, কোথাও পাওয়া যাচ্ছে না মোস্ট ফেমাস, কোথাও পাওয়া যাচ্ছে না মোস্ট ফেমাস। হ্যাঁ পাওয়া গেছে, দ্য মোস্ট ফেমাস ডায়েরি এভার রিটেন ইন ইংলিশ ওয়াজ কেপ্ট বাই স্যামুয়েল পেপিন্স। হয়ে গেল, পেয়ে গেলাম ভাই, চাপ নিয়ে লাভটা কি, এমনি হয়ে যাবে এগুলো। চলো পরেরটা, কোথায় গেল? এই দেখো স্যামুয়েল পেপিন্স, এই আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। তারপর দেখো ডায়েরি অফ এ ইয়াং গার্ল ওয়াজ রিটেন, কবে লেখা হয়েছিল ডায়েরি অফ ইয়াং গার্ল? ডিউরিং সিভিল ওয়ার, ডিউরিং 1940s, ডিউরিং 19th সেঞ্চুরি। স্যার এটা এটার মধ্যে পার্থক্য কি? ব্যাপারটা দেখো, তুমি যদি 1800 সাল থেকে 1900 সালের মধ্যে বলো, তাহলে এটাকে বলে 19th সেঞ্চুরি, ঠিক আছে? 19th সেঞ্চুরি থেকে 2000-এ যখন যাচ্ছ, এইটাকে বলা হচ্ছে 20th সেঞ্চুরি। তার মানে 19th সেঞ্চুরি মানে 1900-র আগে, আর 1940 মানে 1940 সেঞ্চুরির পরে, তাই না? পেরিয়ে গেছে তো 1900 সাল, পেরিয়ে 40 বছর হয়ে গেছে। এটা কবে হয়েছিল দেখা যাক। ডায়েরি অফ এ ইয়াং গার্ল, ওই যে ডায়েরি অফ এ ইয়াং গার্ল পাওয়া গেছে। একটু চোখ বোলানো, এইটা প্র্যাকটিস, কিছু করার নেই, মানে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ধরে নেবো, ডায়েরি অফ এ ইয়াং গার্ল পেয়ে গেলাম। আচ্ছা কি বলেছে এখানে দেখো, দ্য মোস্ট ফেমাস ডায়েরি অফ দ্য 20th সেঞ্চুরি ওয়াজ পাবলিশড উইথ দ্য সিম্পল টাইটেল। মানে কবে এসছে? 20th সেঞ্চুরি বলেছে। তাই 20th সেঞ্চুরি মানে কি? 1900 পেরিয়ে গেছে, 1900 সাল থেকে 2000 সাল, তাহলে মাঝখানে আছে 1940। তাহলে আমি কোনটাকে নেব? কোনটাকে নেব? 20th সেঞ্চুরি মানে 1900 সাল পেরিয়ে গেছে, তাহলে কোনটাকে নেব? 19th সেঞ্চুরি না 1940? 1940 কে নেব, কারণ 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 থেকে 1900, এটা 19th সেঞ্চুরি। আর 1940 মানে হচ্ছে 1900 থেকে 2000, এটা কোনটা? এটা 20th সেঞ্চুরি। ওই জন্য 20th সেঞ্চুরির ক্ষেত্রে আমরা এর ভেতরের সালটাকে নেব, 1940, অপশন নাম্বার বি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এগুলো হচ্ছে ভাবনা চিন্তা করতে হবে, একটু একটু ভেবে আনসার করে দিতে হবে। অ্যানি ফ্র্যাঙ্কস ডায়েরি ডেসক্রাইব, অ্যানি ফ্র্যাঙ্কস ডায়েরি কি ডেসক্রাইব করে? চলো দেখা যাক, পড়ে নিই আগে কি দেখছি। দ্য ইয়ার্স হার ফ্যামিলি স্পেন্ট হাইডিং ফ্রম দ্য নাজিস, নাজিসদের থেকে তারা ওই হিটলার সবাইকে মারছিল ইহুদিদেরকে, ওই ইহুদিদের ওরা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্প, দ্য লাইফ অফ অ্যান অ্যাভারেজ ইয়াং গার্ল। ব্যাপারটা হচ্ছে অ্যানা ফ্র্যাঙ্ক কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে মরে গেছে, মানে ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে গেলে আর কি করে লিখবে ভাই, যাওয়ার আগে লিখেছে। তাহলে এখানে দেখো কি লিখেছে, আর কি বলেছে এখানে দেখো, ট্রাইং 2 years অ্যানি ওয়াজ ইয়াং জুইশ গার্ল রেকর্ডস
হুজ ডায়েরি রেকর্ডস আর 2 years of our family spent in hiding, এ দেখো পাওয়া গেছে। ওর দেখো ডায়েরি, হুজ ডায়েরি রেকর্ডস, কি রেকর্ড করেছিল 2 বছরে ধরে তারা ফ্যামিলি যে লুকিয়ে লুকিয়ে চলছিল, খুব কষ্টে চলেছিল তার লাইফটা। এখনো মানুষজন পড়লে কেঁদে ফেঁদে দেয় এই ডায়েরি পড়লে। তোমরাও পড়তে পারো একবার, বুঝতে পারবে যে মানুষ কতটা ক্রুয়েলটির মধ্যে যেতে পারে। যাই হোক, এটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট আনসার। দ্য ইয়ার্স হার ফ্যামিলি স্পেন্ট হাইডিং ফ্রম দ্য নাজিস। চলো এবারে আসছি নেক্সট 5 নম্বর। ডায়েরিজ অফ দ্য পাস্ট মে গিভ এ ট্রুয়ার পিকচার অফ এন এজ দেন পাবলিশার, কি বলছে, পাবলিশড বুকস। মানে এখনকার দিনে যেগুলো বই পাবলিশ হয় সেগুলোর থেকে তুমি আগেকার দিনের যে ডায়েরিজ গুলো সেগুলোতে বেশি সত্যি পিকচার পাওয়া যায়। মানে এখনকার দিনের থেকে আগেকার দিনের ডায়েরি গুলোতে বেশি সত্যি পিকচার পাওয়া যায়। কেন? বিকজ ডায়েরিজ আর আনসেন্সর্ড। আনসেন্সর্ড মানে এগুলোকে চেক আউট করা হয় না। এখন তুমি যদি কোনো বই বার করো আর তুমি কারেন্ট গভর্নমেন্টের ব্যাপারে কিছু খারাপ কিছু লেখো, তুমিও ব্যান, তোমার বইও ব্যান, তোমার পাবলিশারও ব্যান, সবাই ব্যান। কোথায় ঘুম হয়ে যাবে বুঝতেই পারবে না। এখন তো তাই চলছে, আরো বেশি বেশি শুরু হয়েছে এটা। তো আনসেন্সর্ড মানে কি? ডায়েরিজ আর আনসেন্সর্ড মানে এগুলোকে কেউ কাটাছেড়া করেনি, কিন্তু পাবলিশ বুক কিন্তু সেন্সর হয়। মানে দেখে সরকারের বিরুদ্ধে কিছু লিখেছে কিনা, তা তখন কিন্তু বইটা আটকে দেবে, হলো। তো ওই জন্য তারা কি করে, বই পাবলিশ করার জন্য একটু চেপে চুপে লেখে একটু, তাই না? তো ডায়েরিজ আনসেন্সর্ড, পাবলিশড বুকস গিভস অনলি ওয়ান পয়েন্ট অফ ভিউ। আর সি বলছে অ্যামেচার রাইটার্স ওয়্যার মোর থরো দেন প্রফেশনাল রাইটার। প্রফেশনাল রাইটারদের থেকে যারা অ্যামেচার রাইটার, অ্যামেচার মানে যারা লিখতে ভালোবাসে বাট টাকা পয়সা নেয় না লেখার জন্য, তারা অনেক বেশি ভালো লেখে। দেখা যাক কি আছে। তো এটা আমরা দেখি, ট্রু আর পিকচার খুঁজতে হবে আমাকে। এই কোশ্চেনটার এই জায়গাটা খুঁজতে হবে, যে এই জায়গাটা, ডায়েরিজ অফ দ্য পাস্ট মে গিভ এ ট্রু আর পিকচার, এই জায়গাটা খুঁজতে হবে আমাকে। চলো দেখি ট্রু আর পিকচার কোথায়, ট্রু আর পিকচার আছে। ট্রু আর পিকচার, ট্রু আর পিকচার পেয়েছো? ট্রু আর পিকচার, ওই যে ট্রু আর পিকচার পাওয়া গেছে, এই যে, ব্যাস আনসার পেয়ে গেলাম আমি। চলো দেখি, পড়ে নি। এটা যে লাইনের মধ্যে আছে সেই লাইনটা খালি পড়ে নেবো। দ্য প্রাইভেট ক্যান্ডিড অবজারভেশন, ক্যান্ডিড মানে সৎ, ক্যান্ডিড মানে হচ্ছে খোলাখুলি, সৎ অবজারভেশনস set down in these personal journals often provide truer pictures of an age than do records or other books which may have been censored। দেখো কি বলেছে, which may have been censored, যেগুলো হচ্ছে অন্যান্য বুক গুলো যেগুলো থাকে সেগুলোকে সরকার সেন্সর করে দেয়, কিন্তু ডায়েরি থেকে সেন্সর করা যায় না। তাহলে সেন্সর দিক থেকে পেয়ে গেলাম আমি, এটা বুঝে গেলাম এটা কি দিয়েছে আমাকে। তাহলে কি দিয়েছে, এটা কোনটা হবে আনসার বলো, কোনটা? এই যে ডায়েরিজ আর আনসেন্সর্ড হয়ে গেল আনসার। চলে যাবো নেক্সট। আচ্ছা, today's diaries may not be as confidential as those in the past because আজকালকার ডায়েরিস্টরা, আজকালকার যারা ডায়েরিস্টরা তারা এতটা কনফিডেন্সিয়াল রাখে না যেমন আগেকার দিনে রাখা হতো ডায়েরিকে। কেন? they expect that their diaries will be read by others, they have more secrets to hide, people today are harsh critic। চলো দেখি কেন আজকালকার ডায়েরিস্টরা খুব কনফিডেন্সিয়াল কিচ্ছু রাখে না, সবই বলে দেয়। কেন বলে দেয় চলো দেখা যাক। এ দেখো, ফর দ্য মোস্ট পার্ট, দেখো কি বলেছে, ফর দ্য মোস্ট পার্ট, মোস্ট পার্ট মানে বেশিরভাগ টাইম কি হয়, দেখো ফর দ্য মোস্ট পার্ট দিস ডায়েরিজ ওয়ার নেভার ইন্টেন্ডেড টু বি রিড বাই আদার্স। মানে যারা আগেকার দিনে ডায়েরি লিখতো তারা কখনোই চাইতো না যে অন্যেরা আমাদের কাছে পড়বে। তাই জন্য এন্ট্রিজ ওয়ার মেড সিম্পলি অ্যাজ এইডস টু মেমোরি অর অ্যাজ এ ফর্ম অফ রিল্যাক্সেশন। তারা চাইতোই না কেউ আমার ডায়েরি পড়ুক, পার্সোনাল ডায়েরি তো, ঠিক আছে। কিন্তু মডার্ন টাইমস হাউএভার পলিটিশিয়ান and other people realize that their diaries will likely be read by historians। তার মানে কি এখনকার লোকরা জানে যে এখন যদি কোনো পলিটিশিয়ান কিছু ডায়েরি লেখে তাদের ডায়েরি গুলো মানুষজন পড়বে, আগেকার দিনে ভাবতো পড়বে না। তাহলে ওই জন্যই কি করছে, ওই জন্যই ডায়েরিজ গুলোকে তারা কনফিডেন্সিয়াল রাখছে না, জানে যে ভাই লোকজন তো পড়বেই ভাই, আমার কি করা যাবে, একটা একদিন তো মানুষের কাছে ধরাই পড়ে যাবো। তো ওই জন্য তারা কি করছে, তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে দে এক্সপেক্ট দ্যাট দেয়ার ডায়েরিজ উইল বি রিড বাই আদার্স। তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল। এই যে দেখো, তাহলে এক্সপেক্টই করে ফেলেছে যে এরা অন্যরা পড়বে তার ডায়েরিটা, হয়েছে। চলো নেক্সট পরেরটা। ইউ মে কনক্লুড ফ্রম দ্য আর্টিকেল দ্যাট স্যামুয়েল পেপেজ রোট হিজ ডায়েরি ইন কোড অ্যান্ড শর্ট হ্যান্ড বিকজ স্যামুয়েল পেপেল তার ডায়েরিটাকে একটা কোডিং এর মাধ্যমে লিখেছিলেন এবং শর্ট হ্যান্ডে লিখেছিলেন। কোডিং এর মাধ্যমে শর্ট হ্যান্ড কেন লিখেছিলেন? হি ওয়াজ ফন্ড অফ মিস্ট্রিজ, তার রহস্য ভালো লাগতো। হি ডিড নট ওয়ান্ট হিজ ডায়েরি টু বি রিড বাই দ্য রং পিপল, মানে যদি ভুল লোকজন না পড়ে ফেলে। হি কুড নট রাইট ইন প্রপার ইংলিশ, তিনি ইংলিশ প্রপার লিখতে পারতেন না। এটা তো প্রথমে কাটবো, কারণ স্যামুয়েল পেপেস প্রথমেই বলা হয়েছে তিনি একজন ইংলিশ রাইটার।
তিনি একজন ইংলিশ ডায়েরিস্ট ছিলেন, ইংলিশ রাইটার স্যামুয়েল পেপেস। তাহলে সিটাকে অপশনটাকে প্রথমেই কেটে দেবো। এই অপশন এলিমিনেশন গুলো লাগবে, এতে কি হবে সুবিধা হয়ে গেল না, তোমার দুটোর মধ্যে একটা অ্যান্সার করতে হবে। এবার দেখো হি ওয়াজ ফন্ড অফ মিস্ট্রিজ, তাহলে দেখিনি কি আছে। তাহলে কেন কোডিং এ লিখতো, কেন কনফিডেন্সিয়াল করতো, অবশ্যই চাইতোই না যে কেউ পড়ুক। The Pepys made regular entries between 1660 1669. His diary starts at the beginning of the Restoration period in English history and describes many of the court intrigues. দেখো কি কি লিখেছে, দেখো ওর ডায়েরির মধ্যে কি কি ছিল, কোর্ট দ্বারা মানে যেখানে জাজের দ্বারা ইন্ট্রিগ মানে হচ্ছে ছলচাতুরি, and scandals of his day, মানে তার সময়কার কোর্টগুলো যেভাবে বা জাজেরা বা যারা মানে লিগ্যাল যারা ছিল, ল অ্যান্ড অর্ডার, তারা কিভাবে স্ক্যান্ডাল করেছে সেই জিনিসগুলো লেখা ছিল। The diary reveals Pepys as a man with many human weaknesses, but one who was honest with himself. He wrote his entries in a combined code and shorthand that was not solved until more than 100, মানে এখনো অবধি তার মৃত্যুর পরেও এখনো সলভ করা যায়নি এমন কোডিং এ তিনি লিখেছিলেন। তার মানে বুঝতেই পারছি, তার মানে ইনি চাইছিলেন না যে তার দেশের এই সমস্ত সিক্রেট ভুলভাল লোকজনের হাতে পড়ে যাক। তাহলে এখানে আনসার কোনটা হবে, এখানে আনসার হয়ে যাবে হি ডিড নট ওয়ান্ট হিজ ডায়েরি টু বি রিড বাই দ্য রং পিপল, তাই তো? এ কেন হবে, মিস্ট্রিজ তো হবে না, এটা বি আনসার হবে অবশ্যই। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার দিয়ে, সবাই আনসার করবে, তাহলে বুঝতে পারবো কোনটার আনসার করছো, কারণ তোমাদের আনসার অনেক সময় পরে পরে আসছে তো অনেকে আনসার করছো, তো কোশ্চেন নাম্বার দিয়ে আনসার করবে। ইট ইজ প্রবাবল দ্যাট মোস্ট পিপল কিপ ডায়েরিজ ইন অর্ডার টু, এটা প্রবাবল মানে এটা সম্ভাবনা হতে পারে বা এটা হতে পারে যে মোস্ট পিপল কেন ডায়েরি রাখে, ঠিক আছে, কেন মোস্ট পিপল ডায়েরি রাখে। চলো, কেন মোস্ট পিপল ডায়েরি রাখে, বিকাম ফেমাস হওয়ার জন্য, কি পার্সোনাল রেকর্ডস, প্র্যাকটিস দেয়ার রাইটিং স্কিলস। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট আনসার। হয়েছে, ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে অনেকটা বড় একটা প্যাসেজ করলাম আমরা, ঠিক আছে, এর উপর থেকে অনেক কোয়েশ্চেন হয়ে গেল। চলো এবারে আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন এবারে শুরু করব। দেখো এই যে আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, এই মধ্যে 501 খানা রিডিং কম্প্রিহেনশন আছে। যত রকমের এই পুরো পৃথিবী নয়, হ্যাঁ পৃথিবীতেই বলতে পারো, যতগুলো পরীক্ষা হয় এবং তাতে যে যতগুলো রিডিং কম্প্রিহেনশন আসতে পারে এর মধ্যে সব আছে। তোমাদের সেকশন অফিসারে যেগুলো টপিক আছে সেই টপিক এখানে কভার করা আছে, ঠিক আছে, পুরো 501 খানা রিডিং কম্প্রিহেনশন। চলো প্রথমে আমরা কিছু ভোক্যাব টাইপের কোশ্চেন আজকে শুরু করব। এই ভোক্যাব টাইপের কোশ্চেন তোমাদের রিডিং কম্প্রিহেনশন দিয়ে আসতে পারে, কিভাবে আসতে পারে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমরা 5টা করব, তারপর আমরা রিডিং কম্প্রিহেনশন প্যাসেজে যাব, প্যাসেজ থেকে কোশ্চেন আনসার করব। দেখো তোমাকে ধরে নাও প্যাসেজের মধ্যে এরকম একটা সেন্টেন্সের মধ্যে এরকম একটা শব্দকে আন্ডারলাইন করে দিয়েছে বা ইটালিয়াসাইজ করে দিয়ে মানে ইটালিক্স করে দিয়েছে, ঠিক আছে, মানে বাতি কথা বোল্ড আকারে হাইলাইট করেছে। তোমাকে এটা সিনোনিম বলতে হবে। এবার স্যার আমি জানি না এটার মানে, কি করব? তাহলে এই যে গল্পটা যেটা দেওয়া আছে না, এটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে আনসার বেরিয়ে যাবে। বলছে ডিজাইনার উইন্ডো ট্রিটমেন্টস ইন হার হাউস, তার ডিজাইনার উইন্ডো করেছে, তারপরে ইনস্টল করেছে 17 বছর আগে। 17 বছর যেটা আগে, তাহলে ওয়্যার আউট মোডের, তার মানে যেটা অনেক আগে, তার মানে যেটা এতদিন ধরে পুরনো হয়ে গেছে, এটা কেউ ব্যবহার করে না, তাহলে কি হয়ে যাবে, আউট অফ ডেট হয়ে যাবে। আনসার হয়ে গেল অপশন নাম্বার সি, ভেরি গুড। আমার ভিডিও ক্লাস কোথায় পাবে? ইউটিউবে পেয়ে যাবে, ফ্রিতে আমার ক্লাস আছে, অপূর্ব স্যার লিখে সার্চ করবে, ইংলিশ পেয়ে যাবে আমার ক্লাস, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। চলে যাবো নেক্সট পরেরটা, স্পাইস কন্ডাক্টেড এ কভার্ট অপারেশন, ঠিক আছে, তো এখানে দিয়েছে কভার্ট, স্পাইরা কিরকম ভাবে অপারেশনকে কাজে লাগায় বল। দ্য স্পাইস কন্ডাক্টেড এ কভার্ট অপারেশন, এই কভার্টের মানে কি হবে? দেখো ভাই কভার মানে কি, ঢেকে রাখা মানে কি, লুকিয়ে রাখা, তাহলে কভার্ট অপারেশন কেমন করবে, হিডেন অপারেশন করবে, হিডেন অপারেশন। স্পাই তো এরকমই কাজ করে না, স্পাইরা তো গুপ্তচররা লুকিয়ে কাজ করে। বেসবল প্লেয়ার্স ম্যালিস টুয়ার্ডস রেফারি ওয়াজ, ম্যালিস মানে হচ্ছে বাজে ইন্টেনশন, ঠিক আছে, ম্যালিস মানে কি, ম্যালিস মানে হচ্ছে বাজে ইন্টেনশন। চলো ম্যালিস কথার অর্থ হচ্ছে বাজে ইন্টেনশন বা বাজে কোনো ইন্টেনশন নিয়ে তোমার কোনো কাজ করলাম। টুয়ার্ড দ্য রেফারি ওয়াজ রিভিলড ইন হিজ স্পাইটফুল রিমার্কস, কিরকম রিমার্কস, কিরকম মন্তব্য করেছে, স্পাইটফুল মন্তব্য করেছে, টু দ্য মিডিয়াতে করেছে, যেটা হুইচ অলমোস্ট রুইন দ্য রেফারিজ কেরিয়ার। এবার তুমি আমাকে বলো
যে হয়তো প্লেয়ারের কোনো একটা খারাপ লেগেছে রেফারির প্রতি, বেসবল প্লেয়ার, সে কি করেছে, সে এমন মন্তব্য করেছে মিডিয়াতে যে তার পুরো রেফারি কেরিয়ারটাই শেষ হয়ে যাচ্ছিল। তাহলে এরকম জিনিস, এই জিনিসটা এটা এটা কেন করছে বেসবল প্লেয়ারটা? নিশ্চয়ই ক্ষতি করতে চাইছে। এই যে ক্ষতি করা মানুষের, এই জিনিসটাকে কি বলি? এটাকে বলে প্রতিশোধ স্পৃহা, রিভেঞ্জফুল হওয়া। স্পাইটফুল মানে কি? রিভেঞ্জফুল। এবারে দেখো এর মধ্যে রিভেঞ্জ যদি ক্রেজি রিভেঞ্জ নয়, পাগল লোকেরা রিভেঞ্জ নেয় না, যাদের মাথায় বুদ্ধি আছে তারাই রিভেঞ্জ নেয়। রুড মানে যারা বাজেভাবে কথা বলে, তো এভাবে লোকে যে কেউ বাজেভাবে কথা বলতে পারে, মানে এই নয় যে রিভেঞ্জফুল হচ্ছে। কারণ রুড বিহেভিয়ারে বা রুড রিমার্কসে কখনো কারোর কেরিয়ার শেষ হয় না, কারণ ক্রেজি রিমার্কসে কখনো কারোর কেরিয়ার শেষ হয় না, কারণ আনপ্লিজেন্ট ভালো লাগতেই না, আবার বলছি আমি ভাই ওই আমার রেফারিটাকে পছন্দ না, তো এর জন্য কি রেফারির চাকরি চলে যাবে নাকি? তাহলে এগুলো কোনোটাই লজিক্যালি দাঁড়াচ্ছে না আমার কাছে, আমি এটার মানেটা জানি না, কি করব? তাহলে এই অপশন এলিমিনেট করে দিলাম, যেটা অপশন পড়ে থাকলো আনসার হয়ে গেল। আমি জানি না বাংলা মানে, তাতে কি হয়েছে, মানে বাংলা মানে জানি না তো। যেটা দেখো জিনিসটা বোঝো, কোনটা হবে এটা তুমি যখন খুঁজছো, তুমি যদি সেটা না পাও তাহলে তুমি সঙ্গে সঙ্গে মাথাকে কি বলবে, ব্রেনকে, কোনগুলো হবে না সেগুলো বার কর, যেগুলো হবে না কেটে বাদ দিয়ে দেবো, পড়ে থাকবে যেটা আনসার। এবার একটা জিনিস বলে দিই, ভিনডিকটিভ মানে হচ্ছে যে রিভেঞ্জফুল, প্রতিশোধ স্পৃহা যার মধ্যে আছে। আর যদি আমি বলি ভিন্ডিকেটিভ, ভিন্ডিকেটিভ, ভিন্ডিকেটিভ কথার অর্থ হচ্ছে যে কাউকে জেল থেকে ছাড়া করাচ্ছে। তো একে তুমি জেল থেকে ছাড়া করাকে বলা হয় অ্যাকুইটাল। হলো, জেল থেকে ছাড়া করাকে বলা হয় এক্সজনারেট। এটাকে মনে রাখবো কি করে স্যার এত কিছু? দেখো জিনিসটা ভালো করে দেখো, যদি শব্দগুলোকে তুমি কোনো একটা ইংরেজি শব্দকে ভেঙে ভেঙে পড়ো তাহলে মানে বেরিয়ে যায়। দেখো ইএক্স, ইএক্স মানে হচ্ছে এক্সিট, এক্সিট মানে কি? বেরিয়ে গেল। কাকে বার করলাম? একজনকে। কিভাবে বার করলাম? রেট করে, রেটিং দিয়ে। তাহলে এটা তো একমাত্র কোর্টেই সম্ভব না। কোর্টে জাজ বললো এই তুমি নির্দোষ, রেটিং দিলাম, ভালো রেটিং দিলাম, রেটিং দিয়ে তাকে বাইরে বার করে দিলাম, মানে তাকে নির্দোষ প্রমাণ করে বাইরে বের করে দিলাম। অ্যাকুইটাল কি করে মনে রাখবো? দেখো কুইট, কুইট মানে কি? কুইট মানে বেরিয়ে যাওয়া বা ছেড়ে দেওয়া। তারপরে তাকে তুমি যখন ছেড়ে দিতে সাহায্য করছো, এক মানে সাহায্য করা। কি করে বলছেন এক মানে সাহায্য করা? কি বলছেন আপনি এক মানে সাহায্য করা? দেখো আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট, এটার বানানটা হচ্ছে এক কাউন্ট। কেন এটার নাম অ্যাকাউন্ট? দেখো কাউন্ট তো আমরা গোনা, আমি তো অত অত টাকা যে আমার ব্যাংকে ঢুকছে বেরোচ্ছে আমি কি হিসাব রাখতে পারবো? কাউন্ট করতে পারবো? পারবো না। তাহলে অ্যাকাউন্ট আমাকে কি করছে? হেল্প করছে কাউন্ট করতে। তাহলে এক মানে কি? এক মানে হচ্ছে হেল্প করা। যখন তোমায় কোনো কিছু জানতে সাহায্য করছে তখন তাকে কি বলো? অ্যাকনলেজ বলি না, যেটা জানতে সাহায্য করছে, তাই তো? আচ্ছা তাহলে কি হয়ে গেল? অ্যাকুইটাল মানে যে তোমাকে ছাড়া দিতে বা ছাড়া করতে, জেল থেকে ছাড়া মানে নির্দোষ প্রমাণ করে বেরিয়ে যেতে তোমাকে সাহায্য করছে। তাহলে অ্যাকুইটাল, এক্সঅনারেট, ভিন্ডিকেটিভ, এগুলোর মানে হচ্ছে জেল থেকে ছাড়া করানো বা এমন কোনো কথা যে তোমাকে নির্দোষ প্রমাণ করে দিচ্ছে। হয়ে গেল? ক্লিয়ার? তাহলে আর এটা কি দেখো, ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ মানে হচ্ছে রিভেঞ্জফুল, অর্থাৎ যে কোনো ক্ষতি করতে চাইছে তোমার। হয়েছে? অলদো জ্যাচারি ইজ মাচ টু, ভালো, জ্যাচারি এটা লোকের নাম, ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নিও না, জ্যাচারি বলে কোনো শব্দ এমনিও নেই। মাচ টু ইনএক্সপিরিয়েন্সড ফর ম্যানেজারাল, ইনএক্সপিরিয়েন্সড বলছে ফর দ্য ম্যানেজারাল পজিশন। হি ইজ উইলফুল ইয়াং ম্যান অ্যান্ড অবডিউরেটলি রিফিউজেস টু উইথড্র হিজ অ্যাপ্লিকেশন। তো জিনিসটাকে না এভাবে না তুমি ধরে ধরে যদি বাংলা করো তাহলে খুব চাপ হয়ে যাবে। আমি দেখো বলছে আমি এত অলদরদ পড়বো না, জ্যাচারি ইনএক্সপিরিয়েন্স, এত মাচ টু ফাচ টু করার দরকার নেই। জ্যাচারি কি? একটা খুবই বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে কিসের জন্য ভাই? ম্যানেজারিয়াল পোস্টের জন্য। তো অ্যাপ্লাই করে দিয়েছে, এবার লোকে বলছে আরে ভাই তোর তো বয়স কম, তুই এখন ম্যানেজার হয়ে কি করবি, উঠিয়ে নে তোর অ্যাপ্লিকেশন, আমাদেরকে হতে দে। ওই তো কি বললো, ওর তো খুব ইচ্ছা ম্যানেজার হওয়ার, উইলফুল ইয়াং ম্যান, উইলফুল মানে কি? খুব ইচ্ছা, এবং অবডিউরেটলি রিফিউজেস টু উইথড্র হিজ অ্যাপ্লিকেশন, তার মানে কি? সে নিজের রিফিউজ করে দিল, আমি অ্যাপ্লিকেশন ওঠাবো না। এবারে এই অবডিউরেটলির মানেটা তোমাকে বলতে হবে, দেখো একটু বেঁকিয়ে দিয়েছে, ইটালিকে দিয়ে দিয়েছে, এটা তোমাকে মানে বলতে হবে, কারণ জানি না এটার মানে, ঠিক আছে, বাট এটার ভেতরে বেশ কিছু শব্দের অংশ আছে যেগুলো তুমি জানো। যে কোনো শব্দের ভেতরে ওবি থাকার কথাটার মানেটা হচ্ছে বাধা। কি মানে? বাধা। দেখো এবারে ওবে, তুমি কারো কথা মেনে চলছো, বাধ্য ছেলে, বাঁধা, বাধ্য মানে কি? তুমি কারোর হুকুমে বা আদেশে বেঁধে আছো। ওবেডিয়েন্ট মানে কি? তুমি বাধ্য,
বাধা, অবজেক্ট, আই অবজেক্ট মাই লর্ড, বাধা দিচ্ছি আমি, বাধা দেওয়া। অবসেশন, স্যার আমি মেয়েটার অবসেশনে পড়ে গেছি, আই এম অবসেসড উইথ দিস গার্ল, তার মানে তুমি মেয়েটার মায়ায় বেঁধে গেছো। ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, চলতে ফিরতে বাধা পাচ্ছি। অবস্ট্যাকেল মানে বাধা, অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া। অবস্কিওর মানে যে আমাকে জানতে দিচ্ছে না, জানতে বাধা। অবস্টিনেট, অবস্টিনেট মানে জেদি, যে যা খুশি ওকে যাই চেঞ্জ করতে চাইছি, ওকে বলছি ভাই একটু কর এই কাজটা, না করব না, তাহলে ও আমাকে বাধা দিচ্ছে। ঠিক সেরকমই এখানে ওবি আছে, আবার আছে অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? বাধ্যতামূলক, নিয়ম, আইন থেকে বলেছে, কোর্ট থেকে বলেছে করতেই হবে। অব্লিগেটরি, বাধা, বাধ্য তুমি। এবার দেখো অব ডিউরেটলি, এবার দেখো অব মানে কি? বাধা হলো। আর ওখানে ডিউরা, ডিউরা থেকে কি আছে? ডিউরা থেকে আছে ডিউরেশন, কতক্ষণ ধরে আছে। এন্ডিওর মানে কি? সহ্য করা। দেখো এর ভেতরে ডিউরা, ডিউরাবিলিটি, ডিউরাবিলিটি, এবার ডিউরাবিলিটি ব্যাটারি অনেকক্ষণ ধরে চলে। তো ডিউরা মানে হচ্ছে ডিউরেশন, ডিউরেশন থেকে ডিউরা কথাটা, ডিউরেশন মানে কি? কতক্ষণ ধরে একটা কাজ চালাতে পারছে ও, তাহলে অব ডিউরেট, ও ডিউরেশন ধরে বাধা দিচ্ছে। তুমি যতবার ওকে বলছো এই ভাই অ্যাপ্লিকেশনটা তোল, তুই তো বাচ্চা ছেলে, ওটা না তুলবো না আমি, না তুলবো না আমি। অব ডিউরেটলি তার মানে কি হয়ে গেল? জেদি, বাধা দিচ্ছে। তাহলে দেখি জেদি কোথায় আছে। এ দেখো স্টাবর্ন মানে জেদি, কনস্ট্যান্টলি মানে তো ভাই একভাবে, রিলাক্টেন্টলি মানেও ছেড়ে দিয়েছে, যা যা হবে হবে। রিলাক্টেন্টলি মানে কি? ও কাজটা হলো কি না হলো দেখার দরকার নেই, কেয়ারলেস। ফুলিশলি মানে কি? বোকা। তো এই তো বোকা ফোকা কোনোটাই হবে না, একমাত্র স্টাবর্ন। স্টাব বর্ন, স্টাব মানে ধরে রাখা, স্টাবর্ন মানে হচ্ছে গিয়ে জন্মেছেই এভাবে, ও জন্মটাই হয়েছে এভাবে যে কারো কথা শুনবো না। দেখছো একটা ভোক্যাব ভেঙে কতগুলো ভোক্যাব শিখে ফেললাম। এটাকে বলে ভোক্যাব অ্যানালিসিস। এটা তুমি যদি বাড়িতে করতে থাকো, তোমার মোটামুটি ওই 4-5 মাসে, 5 মাসে তোমার ভোক্যাবুলারি এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে। মানে তোমার আর তখন বাংলা মানে করতে হবে না। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সকলে ক্লিয়ার? বুঝে গেছো? সবগুলো ভোক্যাব রেডি হয়ে গেল মাথার ভেতরে, মাথার ভেতরে পুরো কানেক্ট হয়ে গেল না সবগুলো জিনিস, শব্দ। এই শব্দগুলো জীবনে ইচ্ছা করলেও ভুলতে পারবে না, তুমি ইচ্ছা করলেও ভুলতে পারবে না। তার মানে অব দিয়ে, এরপরে জীবনে অব দিয়ে যদি যে কোনো জিনিস, যে কোনো শব্দ দেখি, তার মানে কি? বাধা। যেরকম দেখো অবসিন, অবসিন মানে কি? অসভ্য দৃশ্য, অসভ্য করছে তাই জন্য দেখতে বাধা। অবসিন, সিন মানে দৃশ্য, অবসিন মানে কি? এই দেখবি না, নোংরা দৃশ্য। তাহলে অবসিন মানে অভদ্রতা, অবসিন মানে অভদ্রতা। ক্লিয়ার? বোঝা গেল? চলো এবার চলে আসবো নেক্সট কোশ্চেনে। 4-5 নম্বর করে আবার আমরা বড় প্যাসেজে যাব। His neighbor's superficial remarks trivialized the property line dispute and infuriated Malcolm. চলো আমি প্রচুর ভোক্যাব দিয়েছে, ঠিক আছে, কোনো চাপ নেই। নেইবারের এমন একটা রিমার্কস, কিরকম রিমার্কস? সুপারফিশিয়াল রিমার্কস, রিমার্কস মানে মন্তব্য। ট্রিভিয়ালাইজড, হোয়াট ইজ ট্রিভিয়াল? দেখো ভাই আমাদের দেশে ট্রাইবসদের জন্য এসটি কোটা কেন করা হলো? এদের সংরক্ষণের জন্য। কেন সংরক্ষণ? কারণ ট্রাইব এই নামটা ইংরেজদের তৈরি করার নাম, এটা ভারতের তৈরি করা নাম নয়। ইংরেজদের মনোভাবই হচ্ছে ডমিনেট করা মানুষকে, ছোটদেরকে ছোটবেলা আরো ছোট করে দেওয়া, যারা হয়তো সুযোগ সুবিধা পাচ্ছে না তাদেরকে আরো মার্জিনালাইজ করে দিয়েছিল ইংরেজরা। ট্রাইব তাদের মধ্যে একজন। এই যে ট্রাইবের জিনিসটা, এই নামটাই এসছে কম ইম্পর্টেন্ট, অর্থাৎ ট্রিভিয়াল শব্দের মধ্যে উচ্চারণ এবং আওয়াজগত কম্প্যারিজন বা সিমিলারিটি পাচ্ছ। ট্রিভিয়াল কথার অর্থ হচ্ছে আনইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট। এদেরকে ইম্পর্টেন্ট আগে মনে করা হতো না, তাই জন্যই এদেরকে সংরক্ষণ করার জন্য আমরা এসেছি। সংখ্যা তো ওই জন্যই কমেছে না। তুমি যদি একটা মানুষকে বা কোনো জিনিসকে যদি ধ্যান না দাও, তুমি যদি কেয়ার না করো, তুমি যদি লালন পালন না করো সরকার হিসেবে, সে তো অবশ্যই পিছিয়ে যাবে। হতেই পারে এসটির সংখ্যা কমেছে, অনেক সময় কেউ কনভার্ট হয়ে গেছে কোন কোন ট্রাইব, ট্রাইবাল জায়গাতে বেরিয়ে কেন হবো ট্রাইব ভাই, কেন হবো ট্রাইব, এত কষ্ট, তাতে কনভার্ট হয়ে গেছে কনভার্ট, সংখ্যা কমে গেছে।
যার জন্য সংরক্ষণের জন্য এসটি কোটা করা হয়েছে সরকার থেকে, আগে ছিল না। বাবা রায় আম্বেদকর এটা করে দিয়ে গেছেন, বুঝতে পেরেছে ব্যাপারটা। তো ট্রিভিয়াল ট্রাইব দেখো, দেখো যেগুলো আমরা কম ইম্পর্টেন্ট বলে মনে করি তাদেরকে বলে ট্রাইফেলস। কি বলে? ট্রাইফেলস, ট্রিভিয়াল, ট্রিভিয়াল ট্রাইফেলস, এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি করলো, এমন একটা রিমার্ক করেছে যে তার যে প্রপার্টি লাইন নিয়ে ডিসপুট চলছিল, দুই ভাইয়ের মধ্যে হয়তো প্রপার্টি জমি জমা নিয়ে মারধর চলছে, যে এটা আমার জায়গা, তো বলছে না 2 ইঞ্চি তুই আগে বেশি করে কেটেছিস, 2 ইঞ্চি ওটা আমার, ঝামেলা লেগে গেছে। এবার এই ঝামেলার মধ্যে তার নেইবার একটা এমন মন্তব্য করেছে যে তার পুরো ডিসকাশন, যে পুরো ডিসপুটটা ছিল, সেই পুরো ডিসপুটটাকে একটা আনইম্পর্টেন্ট ফালতু জায়গায় নিয়ে চলে গেল। ফালতু মানে সবাই হয়তো হেসে দিয়েছে, সিরিয়াস ছিল সবাই, হেসে দিয়েছে। তো ম্যালকম কি হয়ে গেল? ম্যালকম ইনফিউরিটেড হয়ে গেল। মানেটা কি? চলো এর ভেতর থেকে শব্দটাকে বের করি। ফিউরি, ফিউরি মানে হচ্ছে ক্ষিপ্রতা, হিংস্রতা। তাহলে ইনফিউরিটেড মানে হচ্ছে হিংস্র করে দিল, রাগিয়ে দিল। তাহলে ইনফিউরিটেড মানে হচ্ছে অ্যাংরি, হয়ে গেল। আচ্ছা, রাগিয়ে দেওয়া কাউকে। এবার তাহলে সুপারফিশিয়াল কেমন রিমার্কস? যেটা কোনো জিনিসকে আনইম্পর্টেন্ট করে দিচ্ছে। কোনো জিনিসকে আনইম্পর্টেন্ট আমরা কখন বলি? যে স্যার যার পিছনে কোনো লজিক নাই, ধুর এসব কে দেখবে, লজিকই নাই, এটা লজিকলেস কথাবার্তা। তো যার মধ্যে লজিক নেই, যার মধ্যে কোনো ভাবনা নেই, যার মধ্যে কোনো ডেপথ নেই, তাকেই আমরা বলি সুপারফিশিয়াল। তাহলে এটাকে আনইম্পর্টেন্ট যদি বলি, তাহলে আনইম্পর্টেন্ট একমাত্র আছে পেটি। দেখো পেটি, পেটি লিখে দিয়েছিলাম, পেটি। আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। কারণ দেখো, যদি ও এনরেজড, এনরেজ মানে কি? এনরেজ দেখো, আমি জানি না স্যার এনরেজ মানে, জানতে হবে না, কোনো চাপ নেই। রেজ মানে কি? রেজের মধ্যে তুমি কি পাচ্ছ নিয়ে চেনা চেনা? স্যার রাগ, দেখুন আর এ জি, রাগ। এনরেজ মানে হচ্ছে রাগিয়ে দেওয়া, মেক সামওয়ান অ্যাঙ্গার, মেক সামওয়ান অ্যাঙ্গার, অ্যাংরি। ঠিক আছে? ওই যে যেরকম অমিতাভ অক্ষয় কুমার বলে ডোন্ট অ্যাংরি মি, ওই রকম আর কি জিনিসটা এনরেজ। ইনসাল্টিং রিমার্কস, মিসলিডিং রিমার্কস। আমার একটা কথা বললো, যদি কেউ রাগিয়ে দেওয়ার মতো রিমার্কস করতো, তাহলে কি ট্রিভিয়ালাইজড হতো না আরো ব্যাপারটা সিরিয়াস হয়ে যেত? দুজন ভাই জমি নিয়ে ঝামেলা করছে, নেইবার চলে এসছে, নেই বলো যে আওয়াজ করলে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, মেরেই দেবো, আরো ঝামেলা লেগে যাবে। তো জিনিসটা ট্রিভিয়ালাইজ তো হচ্ছে না, আরো সিরিয়াস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। ইনসাল্ট করলে ব্যাপারটা আরো সিরিয়াস হয়ে যাবে, সবাই মিলে মারধর করবে, ম্যালকম মারছে কে, ম্যালকমের ভাই মিলে নেইবারকে মারছে, এরকম ব্যাপার হয়ে যাবে ভাই। মিসলিড করলে কখনো ট্রিভিয়ালাইজড হয় না, মিসলিড করলে তো সিরিয়াস হয়ে যাবে। এই আমাদের ভাইদের মধ্যে তুমি আমাদেরকে কেন মিসলিড করছো এরকম করে ভুলভাল কথাবার্তা বলে, হ্যাঁ? তাহলে মিসলিড করলে তো আরো সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা, সিরিয়াস হচ্ছে না, ব্যাপারটা ট্রিভিয়ালাইজড হয়ে যাচ্ছে, পেটি ফালতু হয়ে যাচ্ছে। তাহলে আনসার করে দেবো অপশন নাম্বার বি। তাহলে আমি যখন সেন্সটা পেয়ে গেলাম যে ব্যাটা এ তো রেগে যাচ্ছে, আর এখানে বলছে ট্রিভিয়ালাইজড করে দিয়েছে, ট্রিভিয়ালাইজড মানে কি ট্রাইফল বা ট্রাইব বানিয়ে দিচ্ছে, ট্রাইব মানে কি ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট বানিয়ে দিচ্ছে, আনইম্পর্টেন্ট যেহেতু বানিয়ে দিচ্ছে, সেই জন্যই আমরা আনইম্পর্টেন্ট যদি বানিয়ে দেয় তাহলে এনরেজ হবে না, কারণ রেগে গেলে তো ভাই সিরিয়াস হতো, আনইম্পর্টেন্ট তো আরো ইম্পর্টেন্ট ব্যাপার হতো, পুলিশ আসতো তখন, ইনসাল্টিং হলেও আরো ইম্পর্টেন্ট হয়ে যেত ব্যাপারটা, মিসলিডিং হয়ে গেলে আরো সিরিয়াস হতো ব্যাপারটা। বাট ফালতু কথা বলেছে, এমন ফালতু মন্তব্য করেছে যে গোটা ডিসকাশন বা ডিসপুটটা পুরো ফালতু হয়ে গেছে লোকজনদের সামনে। ক্লিয়ার হলো? তাহলে আমরা যখনই আমরা এরকম ভাবি যে এই শব্দটা বাংলা মানে আমি জানি না, ওটা তোমার ওখানে হেরে গেলে হবে না, ওটাই বলছি। যখনই তুমি ভাবছো যে আমি বাংলা মানে জানি না, ওকে কি আছে, সবাই কি বাংলা মানে যায় নাকি? তুমি আমিও জানি, আমিও জানি না, কিন্তু আমাকে তুমি যদি ভোকাবুলারি 50টা কোশ্চেন দাও, 49টা ঠিক করে আসবে। কেন? তার কারণটা হচ্ছে যে বাংলা করা ছাড়াও আরো অনেক রকমের উপায় আছে, যেরকম সাউন্ড দিয়ে, যেরকম বানানের স্ট্রাকচার দিয়ে, যেরকম হচ্ছে মিসলিডিং জিনিসটা, একটা কোনো জিনিস হলে বা একটা কোনো কথা যদি আমি জানতেও পারি, তাহলে তার এফেক্ট কি হবে, কমন সেন্স, এই জিনিসগুলো আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে? চলো এবার হচ্ছে নেক্সট 5খানা আমরা তো কোশ্চেন করে ফেললাম, এবার আবার আমরা চলে আসবো আমাদের একটা প্যাসেজে, প্যাসেজের মধ্য দিয়ে কোশ্চেন করবো, অনেক আছে কোশ্চেন এখানে, তোমরা করবে বাড়িতে বসে, আমি দিয়ে দেবো, এটা উত্তরও করা আছে, বাড়িতে বসে করবে। চলো কি আছে এগুলো করে নেবে, 22, 23, 24, 25। আচ্ছা, এ দেখো
এবার আসছি এইরকম টাইপের প্যাসেজ, এগুলো বড় থাকবে, আমি ছোট ছোট করে করাচ্ছি যাতে তোমাদের এখনই মাথায় চাপ না ঢোকে। দেখো রিসার্চ এখানে শূন্যস্থান টূন্যস্থান দেওয়ার আছে, ঠিক আছে। আর এখানে বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড গ্রিম্যাস অ্যাজ ইট ইজ ইউজড ইন দ্য প্যাসেজ। এখানে যেটা গ্রিমেস বলে যে শব্দটা দেওয়া আছে, ওই যে ফিয়ার গ্রিম্যাস, ওইটার মানে মিনিং কি? রিঙ্কেল, কন্টরশন, শ্রিক নাকি সিম্পার, কোনটা হবে? চেষ্টা করো। আমি মানে যাই না। রিঙ্কেল মানে কি? এই যে গালে ভাঁজ পড়ে বয়স হলে রিঙ্কেল, ভাঁজ পড়া। তারপরে বলো কন্টরশন, শ্রিক, সিম্পার, কোনটা হবে? গ্রিম্যাস মানে কি? বলো। Rhesus monkeys use facial expression to communicate with each other and to enforce social order. For example, the fear grimace, although it looks ferocious, it is actually given by a dash monkey who is intimidated. Intimidated মানে কি? দেখো এই যে এই জিনিসগুলো। Intimidate, timid মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া, তাহলে intimidated মানে কি? ভীত হয়ে যাওয়া। By a dash member of the group. The fear grimace. কোনটা করবে? আরে বাবা দেখো, এ দেখো কি বলেছে, কমিউনিকেট উইথ ফেসিয়াল এক্সপ্রেশন। এখানে কোনটা ফেসের মধ্যে দেখতে পাও তুমি? স্যার এটা ফেসের মধ্যে দেখতে পাই। আনসার চলো, এই তো ভাই, তখন থেকে তো আমি এটা বলছি ভাই, একটা পয়েন্ট তোমাকে ধরতে হবে। ফেসিয়াল এক্সপ্রেশন মানে কি? তার মানে মুখ টুক বেঁকিয়ে করছে, তো রিঙ্কেল তো মুখেই পড়ে। কন্টরশন মানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা একটা স্ট্রেচিং হয়। এক্সট্রিম ফিজিক্যাল এক্সারসাইজকে কন্টরশন বলা হয়, যেগুলো দেখবে খেলাও দেখায় সার্কাসে, ঘুরিয়ে পেঁচিয়ে মাথার এদিকে করে পিছন দিয়ে করে সামনে দিয়ে বেরিয়ে গেল, ওগুলো হচ্ছে কন্টরশন। শ্রিক মানে হচ্ছে, সিম্পার হচ্ছে একটা, তুমি বলতে পারো একটা কয়, কয় মানে কি? একটা দেখানো স্মাইল। আর তুমি বলতে পারো একটা মাইল্ড স্মাইল, তুমি বলতে পারো লোককে একটা অ্যাফেক্টেড স্মাইল। মানে ধরো সাপোজ তোমার ক্ষতি হয়েছে, আর লোকে তোমাকে নিয়ে, বন্ধু বান্ধবরা তোমাকে নিয়ে আর কি মারছে, সেটা নিয়ে কি রে ভাই পয়সা করে হরি ভাই না ওরকম, তুমি তার মধ্যেই তোমার দুঃখ লাগছে, বাট তুমি একটা এরকম করে হাসি দিয়ে দিলে, তো এটাকে বলা হয় সিম্পার। ঠিক আছে, নিজেকে সিম্পল রাখা, তোমার কান্নাকাটি করা উচিত, তোমার এখন রেগে 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 টেগে যাওয়া উচিত, বাট তুমি সিম্পল থাকলে এটা সিম্পল। শ্রিক মানে কি? শ্রিক মানে হচ্ছে শ্রিল। শ্রিল, শ্রিল কথা অর্থ হচ্ছে যখন কেউ কর্কশ শব্দে ডাকে, যেমন কাকের শব্দ, কাকের শব্দ কাকা নয়, কাকের শব্দ কাকা নয়, কাকের শব্দ এটা হচ্ছে কাকের শব্দ, তো এটাকে বলা হচ্ছে শ্রিল। এটাকে তুমি বলতে পারো শ্রিল বলতে পারো, শ্রিক বলতে পারো, স্ক্রাউন বলতে পারো। যখন আমরা কোনো কর্কশ শব্দের ডাকে কোনো পাখি, এরকম ময়ূর আছে, বাদুর আছে, কাক আছে, এরা সবার যে ডাক সেটাকে তুমি শ্রিক বলতে পারো। ঠিক আছে, এটা কর্কশ ডাক, শ্রিল। তো কাক কখনো কাকা করে না, ওদের হচ্ছে শ্রিল, ওদের কাকের ডাককে জন্য শ্রিল বলা হয়, চামচিকার ডাককে শ্রিল বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কন্টরশন হবে না, শিক হবে না, সিম্পার হবে না। তো আমি এতগুলো ভোকাবের মধ্যে দিয়ে কি করে বেরোবো বেঁচে? বেরোনোর একটাই উপায় ভাই, যখন তোমরা দেখতে পাবে ফেশিয়াল এক্সপ্রেশন করে দেয় রেসাস মাঙ্কিরা, কমিউনিকেট করা উচিত। তাহলে এখানে বলছে দ্য ফিয়ার গ্রিম্যাস অলদো ইট লুকস ফেরোসাস, মানে বলছে তো অলদো, অলদো মানে কি? যদিও,
যদিও এটা দেখতে খুব ভয়ানক, কিন্তু অ্যাকচুয়ালি এটা কমিউনিকেট করতে চায়। তার মানে বুঝতে পারলাম এটা যা হবে ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে মিলবে। তো ফেসিয়াল মধ্যে কি হয়, একমাত্র ভাঁজ করছে ফেসের মধ্যে রিঙ্কল, একটাই এটা কথা আছে যেটা ফেসের সাথে রিলেটেবল, তাই জন্য আনসার করে দিলাম এটা। হতেই পারে আমি মানে জানি না, কিন্তু আমি বাকিগুলোর মানে জানি না, কি করবো, তো উত্তর করবো না, করবো, বুদ্ধি খাটাতে হয়, প্যাসেজ থেকে বুদ্ধি খাটাও, এই হচ্ছে জিনিস। তো ভোক্যাব নিয়ে চাপ নিও না ভাই, তোমার জন্য এখানে রাখা আছে সবকিছু। চলো, which pair of words inserted into the blanks in sequence makes the most sense in the context of the passage? এ তো বলেছে যে এখানে যে দুটো শূন্যস্থান আছে, এই শূন্যস্থান দুটোকে তুমি কিভাবে ফিল করবে। given by a dash monkey who is intimidated by a dash family, যখন বলছো তুমি তাকে ভয়ভীত করে দেওয়া হয়েছে। intimidated by মানে কি, টিমিড মানে কি, টিমিড মানে ভীতু, এবার ইন্টিমিডেট মানে তোমাকে ভয় পাইয়ে দিয়েছে, কাকে ভয় পাইয়েছে, মাংকিটাকে, তাহলে কিরকম মাংকি হবে। intimidated by a dash member of the group, কিরকম মেম্বার হবে, অ্যাগ্রেসিভ মেম্বার, সাবঅর্ডিনেট মেম্বার, ফিয়ারলেস মেম্বার না ডমিনেন্ট মেম্বার, বলো। দেখো ভয় কখন পায় বলো তো মানুষ, মানুষ কাকে ভয় পায়, তুমি ছোটবেলাতে কাকে ভয় পেতে, কারা কারা মাকে ভয় পেতে, আমি তোমার মাকে এখনো ভয় পাই, জমের মতো ভয় পাই আমি। এমনি তর্ক বিতর্ক হয়, সবই হয়, ঝগড়াঝাটি সবই হয়, কিন্তু একটাই কথা, মানে মা যখন মানে কথাবার্তা বলতে বলতে রেগে যায় না, আমি মুখটাকে এইভাবে করে নি, এরকম, এটা যা খুশি করো আমার সাথে, যা হয় হবে, ঠিক আছে, মানে আমি পুরো ভয় ওটা আমার। তো তোমারও নিশ্চয়ই ভয় আছে মাকে দেখে। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা ভয় তখনই পাই যখন আমরা কারোর উপরে সাব অর্ডিনেট হয়ে যাই। সাব অর্ডিনেট মানে আমরা তাদের নিচে থাকি, বা আমরা তাদের দ্বারা ডমিনেটেড হয়ে থাকি আমরা। আর যে আমাদেরকে ডমিনেট করে তারা হচ্ছে ডমিনেন্ট। তার মানে মেম্বারে ওকে যে ভয় পাইয়েছে সে নিশ্চয়ই ডমিনেট করেছে, তার জন্য ভয় পেয়েছে। তাহলে এই গ্রুপ মেম্বারটা মেম্বার অফ দ্য গ্রুপ কিরকম মেম্বারে, তার মানে ডমিনেন্ট মেম্বার। আর এ হচ্ছে সাব অর্ডিনেট একটা বাদর, যে সবার কাছে একটু নিচু হয়ে থাকে, রাইট, এক্স্যাক্টলি। তাহলে এখানে আনসার ডমিনেট করবো, তাহলে আনসার কোথায় গেছে দেখি, আনসার কোথায় আছে দেখি, হ্যাঁ ওই যে আছে, তাহলে কোনটা হবে, কে ডমিনেন্ট, ডমিনেন্ট হচ্ছে বাঁদরটা না, ডমিনেন্ট সাবঅর্ডিনেট হচ্ছে বাঁদরটা, ডমিনেন্ট হচ্ছে মেম্বারটা, যার দ্বারা ও ভয় পেয়েছে সে ডমিনেন্ট, সে ডমিনেট করেছে, আর যে ভয় পেয়েছে সে সাবঅর্ডিনেট, মানে যে সে নিচে আছে। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। হয়েছে, চলো এবারে দেখি আর কি কি প্রশ্ন আছে। এটা তো ভাই আবার সেই একই, এগুলো আসবে না তোমাদের, এগুলো ওয়ার্ড অ্যানালজি। সবগুলো চ্যাপ্টারের পরে একটা করে উত্তরপত্র দেওয়া আছে, ঠিক আছে, চলো এটা তো আগের দিন করে দিয়েছি তোমাদের। চলো দেখো, এইগুলো হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলোকে বলা হয় টপিক সেন্টেন্স, বা এগুলোকে তোমরা প্যারা কমপ্লিশনও বলতে পারো। এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের মধ্যে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের মধ্যে তোমাকে সঠিক সেন্টেন্সটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে, সঠিক সেন্টেন্সটা বসাতে হবে। সবগুলো অপশন দেখতে পাচ্ছ ঠিকঠাক, ঠিক আছে, তোমাকে এখানে বসাতে হবে। এবারে জিনিসটা কি, এই জিনিসটা আমরা কিভাবে করব, দেখো আমরা যখন প্যাসেজ পড়ছি, তাহলে এটা তো পড়বো, তারপর আবার উত্তর পড়বো, অনেক টাইম চলে যাবে, করবোটা কি, দেখো তুমি যখন বলতে টার্ম স্পাইসেস ইজ এ প্লেজেন্ট ওয়ান whether it connotes fine French cuisine or down home cinnamon flavored apple pie dash in the past individual travel the world seeking exotic spices for profit in searching have changed the course of history। পড়ে নিলাম তো এত দূর, আর পড়ার দরকার নেই। এবারে আমি অপশনে চলে যাব, অপশনে দেখি the taste and aroma of spices are main elements that make food such a source of fascination and pleasure। এখানে তো সব ফুডের কথা বলেনি বাবা, এখানে তো সিনামন ফ্লেভার্ড অ্যাপেল পাই এর কথা বলেছে, সিনামন ফ্লেভার্ড অ্যাপেল পাই এর কথা বলেছে।
আর তারপরে পাস্টের কথা বলেছে। দ্য টার্ম স্পাইস ইজ এ প্রেজেন্ট ওয়ান। দ্য টেস্ট এন্ড অ্যারোমা অফ স্পাইসেস আর দ্য মেন এলিমেন্টস। তো খাবারের 7টা মেন এলিমেন্টস নয়, এরকম কোনো কথা লেখাই নেই। কোথাও বলেনি যে সোর্স অফ ফ্যাসিনেশন এন্ড প্লেজারই হচ্ছে টেস্ট। কোথায় লেখা আছে সোর্স অফ ফ্যাসিনেশন? কোথায় লেখা আছে এখানে? প্রেজেন্ট ওয়ান আছে। যতটুকু লেখা থাকবে প্যাসেজে ততটুকুই আনসার করব, এটা হবে না। সো দ্য টার্ম মাইট ইকুয়ালি ব্রিং টু মাইন্ড ইন্ডিয়ান কারি। ইন্ডিয়ান কারি কথা কোথাও লেখা আছে এখানে? ইন্ডিয়ান কারি দেখো তো, কোথাও ইন্ডিয়ান কারি আছে? নেই তো, উড়িয়ে দাও এটাকে, দরকার নেই। ইট ইজ এক্সাইটিং টু ফাইন্ড এ গুড কুকবুক। কুকবুকের কথা লেখা আছে? কুকবুক, কোনো কুকবুক লেখা নেই। দ্য হিস্ট্রি অফ স্পাইসেস, স্পাইসের হিস্ট্রি দেখো, ইন দ্য পাস্ট মানেই বলতে যাচ্ছে হিস্ট্রি। পাস্ট মানে কি? হিস্ট্রি। হাউএভার ইজ অ্যানাদার ম্যাটার অল টুগেদার and at times it can be filled with danger and intrigue. কেন বলছি এগুলো ডেঞ্জার আর ইন্ট্রিগ? দেখো ভালো করে। In the past individual travel the world seeking exotic spices for profit and searching have changed the course. Intrigue মানে বুদ্ধি করা, ধূর্ত, ক্লেভারনেস মানে মানুষ মাথা খাটিয়েছে এই স্পাইসকে নিজের করার জন্য। have changed the course of history indeed to gain control of lands harboring new spice. Nations have actually gone to war. যুদ্ধে কি হতে পারে? যুদ্ধই তো একমাত্র ডেঞ্জারাস পরিস্থিতি। তাহলে মশলার জন্য ডেঞ্জারাস পরিস্থিতি তৈরি হয়েছিল। আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। কারণ আমি বাদ বাকিগুলোর সাথে কোনো রিলেশনই পাচ্ছি না। যেটার সাথে রিলেশন পাবো, যেটা যতটুকু লেখা আছে প্যাসেজে অতটুকুর মধ্যেই আনসারটা করব আমি। কারণ যুদ্ধের মধ্যেই একমাত্র ডেঞ্জার এবং ইন্ট্রিগ আছে। ইন্ট্রিগ কথাটা মানেটা হচ্ছে, স্যার যাই না মানে, ঠিক আছে জানো না তো, খুব ভালো কথা। তো ইন্ট্রিগ যখন তুমি বললে তখন এর মধ্যে চেনা চেনা শব্দ কি পেলে? স্যার শুনতে একটা ট্রিকের মতো শুনতে লাগছে। ট্রিক, ইন্ট্রিগ, ইন্ট্রিক, তাই না? ট্রিক মানে কি? ধূর্ত বা বুদ্ধি বের করা, কুটবুদ্ধি বের করা, কুবুদ্ধি বা কাউকে ঠকানো, এগুলো হচ্ছে ট্রিক করা। ইন্ট্রিগ মানে হচ্ছে তাই, তুমি যখন মাথা খাটিয়ে কাউকে ঠকাচ্ছ বা কোনো কিছু লাভ করে নিচ্ছ, ঠিক আছে, অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছ, তখন তাকে ইন্ট্রিগ বলা হয়। যুদ্ধে তাই করা হয়। চলো, তো এইগুলো হচ্ছে টপিক সেন্টেন্স। এগুলোর মধ্যে তোমাদের 5 থেকে 10টা কোশ্চেন আছে, এগুলো তোমরা করবে বাড়িতে বসে, যেভাবে দেখালাম। অপশন এলিমিনেট করতে হবে, ঠিক আছে? অপশন এলিমিনেট না করলে তোমার সময় বেশি লাগবে। যত বেশি অপশন এলিমিনেশন এই প্রসেসটা তুমি বুঝবে বা করতে থাকবে, এটা করতে হবে। এটা কোনো পড়াশোনার বিষয় নাই, এখানে কোনো থিওরি নাই, জাস্ট কোশ্চেন নিতে হবে এবং অ্যান্সার করতে হবে। চলো, শর্ট প্যাসেজ। চলো দেখি, এই যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজের উপরে তোমাকে ইনফারেন্স বার করতে হবে, ঠিক আছে? চলো, ইন সিটিজ থ্রু আউট দ্য কান্ট্রি দেয়ার ইজ এ নিউ ডিরেকশন ইন লোকাল ক্যাম্পেইন কভারেজ ফ্রিকুয়েন্টলি ইন লোকাল ইলেকশন। Journalists are not giving voters enough information to understand the issues and evaluate the candidates. The local news media devotes too much time to scandal and not enough time to policy. মানে লোকাল নিউজ পেপাররা যে মানে স্ক্যান্ডাল বের করতেই টাইম চলে যায়, যে ভোটের আগে এটা কখনো দেখায় না যে আমাদের মন্ত্রীরা বা পলিটিশিয়ানরা আদৌ কি করলো। যে ভালো কাজ করেছে তাকে ভোট দেবো, তো দেখি যে ভালো কাজ করবে তাকে ভোট দেবো, কিন্তু আমাদের কাছে তো কোনো ইনফরমেশনই নাই যে কে কি কাজ করেছে, কতটা ভালো কাজ করেছে, সেই ইনফরমেশনটাই তো আমাদের কাছে নেই। তাহলে দেখো ব্যাপারটা, দিস প্যারাগ্রাফ বেস্ট সাপোর্টস দ্য স্টেটমেন্ট। দেখো, ইজ নট ডুইং, মিডিয়া ইজ নট ডুইং এন অ্যাডিকুয়েট জব হোয়েন ইট কামস টু কভারিং লোকাল ক্যাম্পেইনস। তো বলেছে দেয়ার ইজ এ নিউ ডিরেকশন ইন লোকাল ক্যাম্পেইন কভারেজ। ঠিকই আছে, থ্রু আউট দ্য কান্ট্রি। দেখো ক্যাম্পেইন কভারেজ করছে তো, লোকাল ক্যাম্পেইন কভারেজ তো করছে ইন সিটিজ থ্রু আউট দ্য কান্ট্রি, বললো তো। তাহলে এটা ভুলভাল লেখা আছে। ডাজ নট আন্ডারস্ট্যান্ড আইদার ক্যাম্পেইন ইস্যুজ অর পলিটিক্স, কোথায় লেখা আছে তারা আন্ডারস্ট্যান্ড করে না? দেখো, জার্নালিস্ট আর নট গিভিং ভোটার্স এনাফ ইনফরমেশন টু আন্ডারস্ট্যান্ড। ওরা ভোটারদেরকে ইনফরমেশন দেয় না আন্ডারস্ট্যান্ড করতে বা বুঝতে। তো ডাজ নট আন্ডারস্ট্যান্ড, মিডিয়া বুঝতে পারে না, এটা তো হতে পারে না। মিডিয়া সবই বোঝে, ওরা নিজেদের স্বার্থ অনুযায়ী দেখায় খবর, অত দেখায় না। শুড লার্ন হাউ টু কভার পলিটিক্স বাই ওয়াচিং দ্য ন্যাশনাল নিউজ মিডিয়া। ন্যাশনাল নিউজ মিডিয়ার কথা বলা হয়েছে এখানে? কোথাও ন্যাশনাল নিউজ মিডিয়ার কথা বলা হয়নি, উড়িয়ে দেবো। হ্যাজ নো ইন্টারেস্ট ইন কভারিং স্টোরি তারা কভারিং করে না অ্যাবাউট লোকাল পলিটিক্যাল ইভেন্টস। লোকাল পলিটিক্যাল ইভেন্টস এর কোনো স্টোরিজ কভার করে না তারা। শুধু কি করে? তারা শুধুমাত্র স্ক্যান্ডাল বের করতে থাকে। নট এনাফ টাইম টু পলিসি। পলিসি মানে কি? তোমার লোকাল যিনি এমএলএ, তিনি তোমার জন্য কি করেছে, এইটা কোন মিডিয়া আমাদেরকে বলে না, ওটাই তো বলছে। আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। কারণ বাদ বাকিগুলো আমার যাচ্ছে না এর সাথে। এইটা তোমায় করতে হবে যে কোনটা আমার সাথে যাচ্ছে না এই প্যাসেজে, নেই, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। চলো নেক্সট, পরেরটা। আর একটা দিয়েছে, দ্য ইউজ অফ ডেস্কটপ কম্পিউটার ইকুইপমেন্ট আর সফটওয়্যার টু ক্রিয়েট হাই কোয়ালিটি ডকুমেন্টস। আর পড়তে হবে না, হয়ে গেছে। আর এইটুকুই পড়বে, বুঝে গেছি আমি কি নিয়ে লিখেছে, ডেস্কটপ নিয়ে লিখেছে, তাই তো? The paragraph best supports the statement there. Desktop publishing, DTP যেটাকে বলে, is one way to become acquainted with a new business audience. কোথায় আছে নতুন বিজনেস অডিয়েন্স? কোথায় আছে এখানে নতুন বিজনেস অডিয়েন্স? কোথায় আছে? কোথাও নেই নতুন বিজনেস অডিয়েন্স। কোথায় আছে? ইউ শুড নো ইউর ইন্টেন্ডেড অডিয়েন্স। নতুন অডিয়েন্স তো বলেনি।
তোমার যে অডিয়েন্স তোমাকে ধরতে হবে সেটা তোমাকে জানতে হবে ডিটিপি করার আগে। ডেস্কটপ পাবলিশ করার আগে তোমাকে বুঝতে হবে কোথায় পাবলিশ করব, যেখানে আমার ডিমান্ড থাকবে সেখানেই করব। নতুন কেন করতে হবে ভাই? নিউ বিজনেস অডিয়েন্স কেন হবে? কম্পিউটার সফটওয়্যার ইজ কন্টিনিউয়ালি বিং রিফাইন্ড টু প্রডিউস হাই কোয়ালিটি প্রিন্টিং, কোথায় আছে? কোথায় রোজ রোজ এটাকে আপডেট করা হচ্ছে বলা আছে? কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই এখানে আপডেটিং কন্টিনিউয়ালি বিং রিফাইন্ড। কোথায় রিফাইন মানে আপডেট করছে ওকে? কোথায় আপডেট করছে? কোথাও লেখা নেই যে কম্পিউটারকে সফটওয়্যারকে আপডেট করাচ্ছে। কোথাও বলা নেই রিফাইন। দ্য ফার্স্ট স্টেজ অফ এনি প্রপোজ ডিটিপি প্রজেক্ট শুড বি অর্গানাইজেশন এন্ড ডিজাইন। কোথায় আছে অর্গানাইজেশন এন্ড ডিজাইন? কোথায়? The use of desktop computer equipment software to create high quality documents such as newsletter, business card, letterhead, and brochure is called desktop publishing. First stage of any proposed DTP project should be organization and design. আর কি বলেছে? The most important part of any DTP project is planning. Before you begin, you should know your intended audience. মানে তোমার অডিয়েন্স জানতে হবে তুমি কার জন্য লিখছো। The message you want to communicate and what form your message will take. The planning stage of any DTP project should include talking with intended audience. টকিং উইথ ইন্টেন্ডেড অডিয়েন্স না সি না কোথাও লেখা নেই যে শুড বি অর্গানাইজেশন এন্ড ডিজাইন। ডিজাইনের কথা তো এখানে কোথাও লেখা নেই ভাই, প্ল্যানিং বলেছে এবং অডিয়েন্সকে ইন্টেন্ডেড অডিয়েন্সের সাথে কানেক্ট করতে বলেছে। তাহলে এখানে আনসার হবে ডি নম্বর। দ্য প্ল্যানিং স্টেজ অফ এনি ডিটিপি প্রজেক্ট শুড ইনক্লুড টকিং উইথ দ্য ইন্টেন্ডেড অডিয়েন্স, মানে ইন্টেন্ডেড অডিয়েন্সের সাথে আমাকে কথা বলতে হবে এবং জানতে হবে তাদের কি কি ডিমান্ড, সেই অনুযায়ী আমি প্রজেক্ট বানাবো। এটাই তো প্ল্যানিং, তাই না? ওকে, তো এইটা মাথায় বুঝতে হবে কারণ বাদ বাকিগুলো তো নেই, বাদ বাকিগুলো অপশনে যেহেতু মানে প্যাসেজের ভেতরে নেই তাই আমি বাদ দিয়ে দিলাম। এরকম এরকম এখানে প্রচুর প্যাসেজ আছে, তোমরা এক এক করে করে যাও। এটা মানে এখনো শেষ হয়নি, প্রচুর প্যাসেজ আছে প্রচুর। এবং এরপরে আরেকটা জিনিস যেটা সেটা তোমাদেরকে নেক্সট দিন করাবো, এটা ডিআই টাইপের প্যাসেজ, ঠিক আছে? এ দেখো মেন আইডিয়া বের করা, এই মেন আইডিয়া বের করা আগের দিন তোমাদের শিখিয়ে দিয়েছি, ওটা দেখে নেবে। আর ডিআইটা কোথায় গেল, এক মিনিট দাঁড়াও। ডিআই আছে এখানে একটা ডেটা ইন্টারপ্রিটেশন টাইপেরও দেবে তোমাদের। দাঁড়াও, 501 খানা টোটাল প্যাসেজ আছে এর ভেতরে। পাঁচটা থেকে 10টা কোশ্চেন থাকবে এক একটা প্যাসেজে, ঠিক আছে? ওয়েট, এক মিনিট দাঁড়াও, দেখি তাহলে খুঁজে পেয়ে যাবে তোমরা বাড়িতে গেলে। তো উত্তর দাঁড়াও এক মিনিট।
অ্যানালজি, ওয়েট, পাওয়া গেছে। এ দেখো, এগুলো হচ্ছে তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন টাইপের রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। এখানে বলেছে মাউন্ট ওয়াশিংটনে একটা নিউ হেমিস্ফিয়ার ওয়েদার একটা ডেটা দিয়েছে তোমাকে। এখানে তোমাদের ডেটা এলিভেশন হচ্ছে 6288 ফিট, ল্যাটিটিউড হচ্ছে 44, 69 নর্থ, 16 নর্থ, লঙ্গিটিউড হচ্ছে 071, 18 ওয়েস্ট। এখানে দেখো ইয়ারলি কত অ্যাভারেজ টেম্পারেচার কিভাবে এসছে। জানুয়ারিতে অ্যাভারেজ টেম্পারেচার কত ছিল, অ্যাভারেজ প্রেসিপিটেশন কত ছিল, অ্যাভারেজ স্নোফল কত হয়েছে, জানুয়ারিতে কত হয়েছে, ফেব্রুয়ারিতে কত হয়েছে, মার্চে কত হয়েছে, এপ্রিলে কত হয়েছে, ওটা হচ্ছে ইয়ারলি কত হয়েছে। এবার দেখো তোমাকে কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্নোফল ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। তো এখানে অ্যাভারেজ স্নোফল আমাকে কোথায় বার করতে বলছে, ফেব্রুয়ারিতে বার করতে বলছে। তাহলে অ্যাভারেজ স্নোফল 40.8, এখানে আনসার করতে হবে 40.8। এই হচ্ছে জিনিস, আর কিছুই না, ডেটা ইন্টারপ্রিটেশন দেখে দেখে আনসার করতে হবে। এবার দেখো তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য মান্থ অফ এপ্রিল। অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে মান্থ অফ এপ্রিল, মান্থ অফ এপ্রিল, তা 23 ডিগ্রি। দেখো 23 ডিগ্রি আনসার, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, 23 ডিগ্রি। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্নোফল ফর দ্য ইয়ার, এক বছরে অ্যাভারেজ ফর দ্য ইয়ার বলেছে, অ্যাভারেজ স্নোফল ইয়ারটা দেখো, ওই দেখো ইয়ারলি অ্যাভারেজ স্নোফল 41 ইঞ্চি, 41 ইঞ্চি হলে দেখো এখানে দেওয়া আছে অপশন নাম্বারে 41 ইঞ্চি, অপশন নাম্বার হয়ে গেল। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রেসিপিটেশন ফর দ্য মান্থ অফ মার্চ, মার্চে প্রেসিপিটেশন কত ছিল, প্রেসিপিটেশন হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে মার্চে আমাদের 7.9 ইঞ্চ, 7.9 ইঞ্চ হলে অপশন নাম্বার সি হয়ে গেল। এইগুলো দেখে দেখে তোমাকে করতে হবে, ঠিক আছে। এগুলো একটা ডিআই টাইপের এগুলো থাকে, একটা থাকবে, এখান থেকে 5টা কোশ্চেন আসবে। আমি আরো কোশ্চেন দিয়ে দিয়েছি ডিআই টাইপের, তোমরা এগুলো বাড়িতে বসে করো। এ দেখো আমি অনেকগুলো ডেটা দিয়েছি এখানে, ঠিক আছে। ডিরেকশন টু দ্য জব ইন্টারভিউ, তোমাকে জব ইন্টারভিউ ডিরেকশন দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। অল ড্রাইভার্স টেক নোট, ড্রাইভারদের নিয়ে কিছু কথা বলা হয়েছে, তারপরে কোশ্চেন করেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের একটু ডেটা ইন্টারপ্রিটেশন, হয় প্যাসেজ থেকে, নয়তো তোমাকে চার্ট দিয়ে দেবে এরকম করে, এই চার্ট থেকে তোমাকে আনসার বের করতে হবে। এই যে এ দেখো, এটা তো একটা গেল, এরকম আরো আছে। এই যে চায়না নিয়ে, চায়না হংকং নিয়ে কিছু একটা দিয়েছে মনে হয়। মেন্স টেবিল টেনিস সামার অলিম্পিক্স, ওমেন্স টেবিল টেনিস সামার অলিম্পিক্স, এটা তোমাকে পুরো চার্ট দিয়েছে, চার্টের উপর তোমাকে কোশ্চেন করবে। এই যে 3টে চার্ট দিয়েছে, 3টে চার্টের উপর কোশ্চেন করবে তোমাকে, ঠিক আছে। According to the men's and women's table tennis chart, which country received the most medals for both men and women table tennis? কোন কান্ট্রি সব থেকে বেশি, ছেলে এবং মেয়ে মিলিয়ে সব থেকে বেশি টেবিল টেনিসে মেডেল পেয়েছে? দেখো এখানে কি লেখা আছে, সব থেকে বেশি মেডেল, টোটালটা করবো না, চায়না কোরিয়া হংকং, চায়না কোরিয়া হংকং কোনটা হয়েছে টোটাল, টোটাল চায়নার এখানে 6, আর আছে নাকি, না নেই, টোটাল চায়নার হচ্ছে 6, তাই তো, এদিকে 6, এদিকে ওমেন্স চায়না 3, 6 3 9, 9 3 12, সব থেকে বেশি চায়না করেছে, তাহলে এখানে আনসার চায়না হয়ে যাবে, এই যে চায়না অপশন নাম্বার। এই হলো জিনিস। তো এটা তোমরা বাড়িতে করতে হবে, ঠিক আছে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এখানে কোনো পড়াপড়ির ব্যাপার নেই, কোনো থিওরি নাই, তোমাকে জাস্ট এখান থেকে প্র্যাকটিস শুরু করে দিতে হবে। তো বলো ক্লাস কেমন লাগলো সকলে? যে কোনো এক্সামে চার দেবে, যে কোনো এক্সাম কেন বললাম, তোমার তো রেলের এক্সাম, যেটা তোমাদের সেকশন অফিসারের যেটা পরীক্ষা হবে, সেকশন কন্ট্রোলার, ওই পোস্টের যারা দেবে পরীক্ষা, তারা এইখানে এরকম কোশ্চেন পাবে, তাদের জন্য তো ক্লাসটা দেওয়া হয়েছে, এক্সট্রা ক্লাস। ক্লাস ভালো হয়েছে সকলের। ডাব্লিউবিসি এর জন্য বুক আমি নিজেই বই থেকে ইংরেজি পড়িনি কোনোদিন, বলো। আমি ইংরেজি সেন্টেন্স দেখেছি, জিনিসটাকে ভেঙেছি, ভেঙে ভেঙে দেখেছি যে কিভাবে কনসেপ্ট গুলো আসছে, এভাবে করেছি। বইয়ের উপর নির্ভরশীল হয়েও না। তাও যদি বলো তো এসপি বক্সি পড়তে পারো, এসপি বক্সি তুমি যে কোনো এডিশন নিয়ে নাও, এসপি বক্সি সহজ আছে। ইংলিশটাকে বেঙ্গলিতে পড়ো না আর কি, ইংলিশটাকে ইংলিশে পড়ো, তাহলে তুমি বেশি ইমপ্রুভ করতে পারবে। কিছু কিছু জিনিস একটু কঠিন লাগছে, প্রথম প্রথম তো লাগবে ভাই, প্রথম দিন ক্লাস করতেছো, আমি মনে হয় প্রথম দিনে ক্লাসটা তুমি যদি করে নাও রেকর্ডিংটা, তা তোমার অনেক সুবিধা হয়ে যাবে। তো ওই জন্য বলছি, আগের দিনের ক্লাসটা আমি শুভদীপ স্যারকেও বলে দিলাম, সুজিত স্যারকেও তখন মাঝে তোমাদের কোশ্চেন দিয়ে বলে দিয়েছি, উনি পুরো কথা বলছেন সাপোর্টের সাথে। অনেকে তোমরা শুভদীপ স্যারকে হয়তো মেসেজও করে দিয়েছো,
তো শুভদীপ স্যারকে মেসেজ করে দাও, সৌদীপ্ত স্যারকেও করে দাও, আমরা সবাই মিলে আগের দিনের ক্লাসটা তোমাদের জন্য ভিজিবল করিয়ে দেবো, যাদের ভিজিবল হচ্ছে না। ওকে, চলো আজকে এতটাই থাকলো। এটার ভিডিও ক্লাস কোথায় পাবো? মাই কন্টেন্ট অ্যাপে যাবে, মাই কন্টেন্টে যাবে, এই ক্লাসটা আগের দিনের, এই ক্লাসটা হয়তো পুরোপুরি আবার রেন্ডার হতে 1-2 ঘন্টা টাইম লাগবে, 1-2 ঘন্টা পর তুমি পেয়ে যাবে তোমার ভিডিওটা, এটা অ্যাপের মধ্যেই থাকবে। না না, WBCS সব আসবে না, WBCS পাতি পরীক্ষা ভাই, ইংরেজি। তারপরে সবাই বুঝতে পেরেছো আশা করি। পিডিএফ কোথায় পাবে? পিডিএফ তোমরা ক্লাস যেটা দেখছো, ক্লাসের নিচেই দেখবে পিডিএফ বলে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করবে, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারো। তো আশা করি ক্লাসটা ভালোই লেগেছে তোমাদের, বুঝতেও পেরেছো যে কিভাবে আমাদেরকে অ্যাপ্রোচ রাখতে হবে। প্যাসেজ বড় পেলাম মানে ভয়ে ভয়ে আমি প্যাসেজ পড়তে পারবো না, না, কোশ্চেন পড়ে নাও, কোশ্চেন পড়ে প্যাসেজে যাও, তুমি এমনি উত্তর পেয়ে যাচ্ছ, তাই না? তো এটা প্র্যাকটিস করতে হবে, কারণ এটা পুরোপুরি অবজারভেশনের খেলা। মানে এখানে কোনো পড়ে টোরে গ্রামার ভোকাবুলারি মানে জেনে কিছু হবে না, তুমি গ্রামারের ভোকাবের মানে না জানলেও তুমি সেন্টেন্স পড়ে মানে বের করতে পারো, এটাও তোমাদেরকে দেখালাম। এটা পুরোপুরি অবজারভেশনের খেলা, ঠিক আছে? এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, ক্লাসই তো রেকর্ডেড পাচ্ছে, তো পিডিএফও তো আসবে না। আরে ভাই তুমি আগে পেয়ে তো দেখো, আগে বলছি তো পাবে, কেন পাবে না? আজকের এই ক্লাসটা তোমাদের অ্যাপের মধ্যে রেকর্ডের আসতে 2-3 ঘন্টা টাইম লাগবে, রেন্ডার হতে টাইম লাগে। এই ক্লাসটা তোমরা যেহেতু লাইভ দেখতে পাচ্ছ আমাদের সাথে, এই ক্লাসটার ভিডিও তুমি পেয়ে যাবে। আগের দিনে ক্লাসটা অসুবিধা হতে পারে লাইন আপে, এটা বলে দিয়েছি, সবাইকেই দেখিয়ে দেবে, আগামীকালের মধ্যে তোমরা সবাই দেখতে পাবে আগের দিনের ক্লাসের ভিডিওটা। ওকে, আর আমি পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক, চলো, এটার সাবজেক্টটা কি? সাবজেক্ট মানে সাবজেক্টটা কি মানে বুঝলাম না, কোন সাবজেক্ট? ও তুমি সিলেবাস জানো না? কেন জানো না ভাই? একটু সিলেবাসটা দেখো ভালো করে। সেকশন কন্ট্রোলারে রিডিং কম্প্রিহেনশন রয়েছে, অ্যাপ্লিকেশনস রয়েছে, লজিক্যাল কনক্লুশনস রয়েছে উইথ প্যাসেজেস, এগুলো তোমাদের সেকশনাল আছে ওখানে। তুমি সিলেবাসটা তো পড়া উচিত ভাই, পরীক্ষা দিচ্ছ। এটা ইংরেজি, যাই হোক। তো চলো আজকে এতটাই থাকলো, ক্লাস ভালো হলে সবাই রেটিং দিয়ে দেবে সকলে, এবং কোনো অসুবিধা হলে শুভদীপ স্যার বা সুদীপ্ত স্যারকে তুমি জানাতে পারো। আর আমার নম্বরটাও দিয়ে দিলাম, যদি তোমাদের এগুলো প্রবলেম, এগুলো সলভ করতে গেলে কোনো প্রবলেম হয়, তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? ছবি তুলে, তাহলে এই কোশ্চেনটা পাচ্ছি না, এত নাম্বার কোশ্চেন, ছবি তুলে পাঠিয়ে দেবে, আমি করে দেবো। ওকে, চলো আজকে এতটাই থাকলো। গুড নাইট সকলকে, সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। সামনে পরীক্ষা চলে এসছে কিন্তু ভাই, ঠিক আছে? যতগুলো পরীক্ষা আছে এবার এসএসসি রেল মিলিয়ে, পারলে ব্যাংকও দাও, ঠিক আছে? হাল ছেড়ো না, অপরচুনিটি মিস করো না। এই বয়সটা যে এখন তোমাদের জন্য এখন প্রচুর অপরচুনিটি সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যারা যারা তোমরা 28 বছরের মধ্যে রয়েছে এসএসসি দাও, যারা 33 বছরের মধ্যে রয়েছে রেল দাও, যাদের বয়সে একটু রিল্যাক্সেশন পাচ্ছ, সবগুলো পরীক্ষায় চেষ্টা করো দেওয়ার। কারণ এগুলোর মেইন 4টে সাবজেক্টই পড়তে হবে, অঙ্ক, রিজনিং, ইংলিশ এবং জিকে-জিএস। ব্যাংকের ক্ষেত্রে ফাইন্যান্স আর ব্যাংকিং অ্যাওয়ারনেস আর কম্পিউটার, এই তো হচ্ছে জিনিস। এই কটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, তুমি বুঝেই গেছো যে তোমার কি পড়তে হবে। সো জিনিসটাকে একটা পাতি একটা বাউন্ডারি অবধি না রেখে জিনিসটাকে ডেভেলপ করো আরো সাবজেক্টগুলোকে। এতে কি হবে, তুমি সামনের দিকে আরো অনেক পরীক্ষাগুলো দিতে পারবে, তোমার কাছে অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাবে। ওকে, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট দিন তাহলে। এটা রিজনিং এর মধ্যে দেওয়া আছে, হ্যাঁ জানি রিজনিং তো ভাই, রিজনিংই তো করলাম এতক্ষণ।